এক হাতে সিগারেট, অন্য হাতে সদ্য বিবাহিতা নববধূর হাত চেপে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে তথ্যমন্ত্রীর একমাত্র বকে যাওয়া ছেলে হাসনাত শেখ। মানুষটা চোখ দুটো রক্তে, মুখাব্বয় গম্ভীর, তবুও হেলদোলহীন ভাবে একটু পর পর ঠোঁটের ভাঁজে চেপে রাখা সিগারেট থেকে গজগজ করে ধোঁয়া উড়াচ্ছে। হঠাৎ তার উপস্থিতিতে কেঁপে উঠল বাড়ি পাহারারত সৈন্যদল। তাদের মাথা নিচু, মুখ বন্ধ, কাঁপছে বেনারসি পরিহিত ষোড়শী কন্যা রোদসীও। সিগারেটের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা ঘন ঘন শ্বাস টানছে, মুখে আঁচল চেপে হাসনাত ভাইয়ের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। একটু দূরে যাওয়ারও উপক্রম নেই। মানুষটা শক্ত হাতে তার নরম হাতটা ধরে রেখেছে। সিগারেটের ধোঁয়া প্রথমবার দেহের কাছাকাছি পুরুষালী স্পর্শে রোদসীর মাঝে অদ্ভুত অস্বস্তি হচ্ছে। সেদিকে কোনো হেলদোল নেই হাসনাত ভাইয়ের। রোদসীও ভয়ে ভয়ে মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারছে না। ছন্ন ছাড়া হাসনাত ভাইকে কেবল ভয়ে ভয়ে একটু পর পর হাসনাতের কালচে হয়ে যাওয়া পোড়া ঠোঁটের দিকে তাকাচ্ছে। মানুষটা বেশ তৃপ্তি নিয়ে সিগারেট টানছে না। নতুন বউয়ের হাত ধরে কেউ কি এভাবে সিগারেট টানে? কি অদ্ভুত, কি আশ্চর্য মানুষ! আকস্মিক থমকানো গুরু গম্ভীর কণ্ঠস্বর। যে ঠোঁট সিগারেটে পড়ে সে ঠোঁট তোমাকে চুমু দিবে না মেয়ে। বারবার এদিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও। বিয়ে হতে না হতে যে আমার চোখে হারানোর দরকার নেই। ফিলিং ডিস্টার্বড। আচমকা ধমকে রোদসী মৃদু কেঁপে কেঁপে উঠল। হাসনাত ভাইয়ের লাগামহীন কথায় লজ্জাও পেল। সে কি চুমু খাওয়ার জন্য তার ঠোঁট দেখছিল? ছি, লোকটা বখাটের তার পাশাপাশি দারুণ অসভ্য। এইটুকু সময় এতটুকু বুঝতে অসুবিধা হলো না রোদসীর। এই লোকটা তার স্বামী। ভাবতেই মেয়েটা শুকনো ঢোক গিলল। পরপর ভাবলো উনি তো তার দিকে একটি বারও তাকায়নি। তবুও বুঝলো কি করে সে তার ঠোঁট দেখছিল। ছটপটে স্বভাবের মেয়ে রোদসীর কপালে অমনি ভাঁজ পড়ল 14টা। কিছু প্রশ্ন করার সাহস হলো না আবারও। তার আত্মা জুড়ে ভয়ের বিচরণ, ভাবনা জুড়ে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে যে কিভাবে কিভাবে যে এই মানুষটার সঙ্গে তার বিয়েটা হয়ে গেল। সবকিছু যেন অপরিকল্পিত ধোঁয়াশে। এরপর এরপর তার সঙ্গে কি হবে? এরকমটা হাজারটা ভয়, দুশ্চিন্তা কিলবিল করছে মস্তিষ্কে। তীব্র সিগারেটের গন্ধে মাথাটাও ঘুরছে। দেহের গতিবিধির দারুণ পরিবর্তন। সেই রেস ধরে মেয়েটা একবার মিনমিন করে আওড়ালো, সিগারেটটা ফেলে দিন না হাসনাত ভাই, গন্ধে আমার গা গুলিয়ে আসছে। এখন অভ্যাস করো না মেয়ে। হাসনাতের ঠোঁটের ভাঁজে প্রিয়তম ঠোঁট নয়, হলো সিগারেট থাকে। তারা কখনো সিগারেট ফেলে দেয় না, তাদের সিগারেট ফেলতে নেই। সবাই তো আর জানে না ওরা বেঁচে রয় নিকোটিনের এই ধোঁয়ার মাঝে। যে জিনিস ওদের প্রাণ বাঁচে তারা কি করে ওটাকে ফেলে দেবে? হাসনাত ভাইয়ের রহস্যময়ী সব কথা যেন রোদসীর মাথার উপর দিয়ে গেল। সে গোল গোল চোখে তাকিয়ে রইল হাসনাত ভাইয়ের শ্যামবরণ মুখটার দিকে। আচমকাই লম্বা চওড়া হাসনাত ভাইকে দেখতেই তার ভালো লাগছে। তার চোখের নিচে কালচে দাগ, থুতনিতে টোল, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় এলোমেলো বড় বড় চুল। তবুও লোকটা বড় সুদর্শন। দেখলেই মনে হচ্ছে মানুষটা বড্ড ছন্ন ছাড়া, নিজেকে যেন দারুণ অবহেলায় রেখেছে। তবুও তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, যেন তার এই অবহেলাটা নিজের সঙ্গে মানিয়ে নিয়েছে, নিজের সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে। রোদসী ফাঁক ফোকর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো হাসনাত ভাইকে। হাসনাতে সেদিকে ভ্রুক্ষেপ নেই, দুনিয়ার কোনো তারা নেই। সে সিগারেটের শেষ টান দিয়ে বারটা দূরে বাঁধল। এরপর কলিং বেল চাপলো কয়েকবার। শব্দ পেয়ে তাৎক্ষণিক দরজা খুলতেই ছুটে এলো মজুমদার বাড়ির ছোট মেয়ে হুমায়রা হুমু। হাসি হাসি মুখে দরজা খুলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বড় আপুর বেয়াদ্দপ ছেলেটার পাশে কোনো এক মেয়েকে দেখে থমকে গেল অষ্টাদশী হুমুর দুনিয়া। দেহের ভেতর চিনচিন করে উঠল কয়েকবার। আচমকা বুকে হাত চেপে বসে পড়ল মেয়েটা। হাসনাত ভাই দ্বিতীয়বার বিয়ে করেছে। তার পাশে নতুন বউ বুঝি? নারীতে অ্যালার্জি থাকা হাসনাত ভাই কিনা একটা মেয়ের হাত চেপে রেখেছে। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! আচমকায় চিৎকার দিয়ে উঠল হুমু, ডাকলো, মা, বড় মা, বড় মা, বড় মা। মেয়েটার অনর্গল চিৎকার শুনে ছুটে এলো শেখ বাড়ির বড় গিন্নি নুজাইফা শেখ। উনি পড়ে থাকা হুমুকে ধরে বিচলিত ভঙ্গিতে শুধালো,
কি হয়েছে? কি হয়েছে? বড় মা, বলে দরজার দিকে আঙুল ইশারা করলো হুমু। নিজেও কোনো মতে উঠে দাঁড়ালো। এরই মধ্যে দরজা ডিঙিয়ে নতুন বউয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করলো হাসনাত। নুজাইবা শেখ আকস্মিক ভূত দেখার মতো চমকালেন। নিজের রক্তটা ছেলের পাশে লাল বেনারসি পরা ঘোমটা টানা একজন মেয়েকে দেখে উনি বিস্ময়ে বাক্যহারা। প্রথমবার ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘর বাঁধা ছেলেটা যখন ধোঁকা খেলো, ভেঙে চুরে এক নারী ছেড়ে গেল। সেই থেকেই তো তার একমাত্র ছেলেটা বকে গেল। নেশা ধরলো, ছন্ন ছাড়া ভবঘুরে হলো, লোকের কাছে বেয়াদব নামে পরিচিত হলো। এরপর দ্বিতীয় বিয়ে করানোর জন্য কম চেষ্টা করেনি তারা। কিন্তু হাসনাদের সে কি পাগলামি, কত শত রাগ, প্রতিহিংসা। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল ওরা। আর আজ সেই ছেলেটাই না, মার ভাবতে পারলো না। অনেকক্ষণ ধরে আগা করে ছেলেকে ওপাশে গুটিসুটি হয়ে থাকা মেয়েটাকে পরখ করে নিল অবলীলায়। এরপর ব্যাকুল কণ্ঠে শুধালো, তোর পাশে মেয়েটা কে বাপ? বউ, বিয়ে করেছে। হাসনাত শেখের সোজা সাপটা তাৎক্ষণিক উত্তর। অমনি মায়ের মুখখানা খুশির জোয়ারে ভরে উঠল। সে গদগদ হয়ে পুত্রবধূকে নিজের কাছে নিয়ে আসলো, ঘোমটা তুলল। থুতনি ধরে পুত্রবধূর স্নিগ্ধ মুখটা দেখে চোখ জুড়িয়ে গেল তার। মেয়েটা কি সুন্দর, কত রূপবতী! হুজাইফা কিয়ৎক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। এই আগুন রূপের মেয়েটাকে এলো কই তার ছেলে? মেয়েটাকেই বা তারা তো পরিচিত মনে হচ্ছে কেন? কোথাও যেন দেখেছি। ভাবতেই উনি প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? কেউ ডাকে রোদশ্রী, কেউ বা ডাকে রোদ, সৎমা ডাকে রাক্ষসী। মৃদু কণ্ঠে মেয়েটার নিজের নামের এহেন বিশ্লেষণ শুনে থতমত খেয়ে গেলেন নুজাইবা শেখ। হমুর মুখটাও হা হয়ে গেল। ওদের মুখগুলো একবার পর্যবেক্ষণ করে মৃদু হাসল রোদসী, মাথা নুয়ে নিল আচমকা। এর মধ্যে নুজাইফার ফিরতি প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? তোমাকে আমার মতো পরিচিত মনে হচ্ছে কেন? তোমারও তো বোনের বংশধর মা, পরিচিত মনে হওয়াটা অস্বাভাবিক কিছুই না। রোদসী কিচ্ছুটি বলার আগেই হাসনাতের গা ছাড়া উত্তর। রোদসী চমকালো না মোটেও, কিন্তু নুজাইফা শেখ মুখটা শুকিয়ে গেল। আচমকাই এক চাপা পড়া অতীত স্মৃতির পাতায় ভেসে উঠল তার এতক্ষণের হাসি হাসি মুখটাতে। অমনি আতঙ্কের ছাপ। উনি ছেলেকে উদ্দেশ্য করে সন্ধিহান কণ্ঠে শুধালো, কি বলছিস? হাসনাত তৎক্ষণাৎ জবাব দিল না কিচ্ছুটি। ওখান থেকে হেলে দুলে সামনে এগোলো। যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলল একবার, আমি ভীষণ টায়ার্ড মা, বিশ্রাম প্রয়োজন। নুজাইফা শেখ কিছু বলতে যাবে, এর মধ্যে শেখ বাড়ির ছোট কইনি তনুটা ছুটে এলো। কি হয়েছে আপা? কি হয়েছে এখানে? যাকে দেখে ধামাচাপা পড়া অতীত চেপে ফেললো নুজাইফা। ভয় ভয় কথা গিলে ফেললো। আমতা আমতা করে কিচ্ছুটি বলতে যাবে, অমনি হাসনাতের গম্ভীর কণ্ঠস্বর, বিয়ে করেছে ছোট মা, বউ নিয়ে এলাম। তুমি জলদি বরণডালা নিয়ে এসো। বউকে বরণ টরণ করে আমার রুমে পাঠিয়ে দিও। কথা শেষ করে হেলে ধুলে স্বাভাবিকভাবেই নিচের রুমের দিকে চলে গেল হাসনাত। তনুজার চোখে মুখে সবার মতো রাজ্যের বিস্ময়। সে রোদসীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল, কিন্তু রোদসী হাসনাত ভাইয়ের লজ্জাহীন কথায় দারুণ লজ্জা পেল। মাথাটা নুয়ে নিল আরেকটু। এইমাত্র লোকটা কি বলে গেল? এর মধ্যে সবটা বুঝতে পেরে তনুজাও হই হই করে উঠল। রাজ্যের আনন্দ নিয়ে রোদসীকে দেখল। মেয়েকে সঙ্গে নিয়ে বরণডালা আনতে ছুটল। মায়ের সঙ্গে গেল না হোম। মায়ের মনে আনন্দ থাকলেও তার মনে খরা, বুকে নিদারুণ ব্যথা। কিসের ব্যথা এত, হোম জানে না সেসব। কিন্তু তবুও কেন যেন হাসনাত ভাইয়ের পাশে এই মেয়েটাকে সহ্য হচ্ছে না তার। সে নীরবে নিভৃতে ওখান থেকে চলে গেল, নিজের রুমের দরজা বন্ধ করলো। তনুজা আসার আগেই রোদসী হাত ধরে ভেতরে নিয়ে গেল নুজাইফা শেখ। রোদসীর সেই হাত ছাড়লো দোতলায় এনে। এরপর চোরা চোখে একবার আশেপাশে তাকিয়ে রোদসীকে সাবধান করে দিল, এ বাড়িতে যদি থাকতে চাও তবে তোমার বাবা মেয়ের নামধাম গোপন রেখো। কেউ জিজ্ঞেস করলে কাউকে সত্যিটা বলবে না। একবার আমার সংসারে যে অশান্তি এসেছিল, আমি চাই না সেসব আবার আসুক। আমি তোমার সম্পর্কে খালা হলো ওসব বলে ভুলো আমি ডাকবে না, মনে থাকবে? রোদসী স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, থাকবে। এতক্ষণ তার মনে হঠাৎ একটি চাপা ভয় ছিল, এখন হঠাৎ কেন যেন সেটা আর নেই। তার আচার আচরণ স্বাভাবিক, নতুন বউয়ের মতো লাগছে না। মেয়েটাকে আবারও কিয়ৎক্ষণ তীক্ষ্ণ চোখে দেখে নিল নুজাইফা, মনে মনে আওড়ালো, অদ্ভুত মেয়ে তো। তার মাথার ভিতরে একগাদা প্রশ্ন ঘুরপাক খেলেও কোনো প্রশ্ন আর করলো না। ছেলের রুমটা দেখিয়ে বলল, ওটা
হাসনাতের রুম। তুমি ভেতরে যাও। নুজাইফা শেখ চিন্তিত ভঙ্গিতে আবারও নিচে চলে গেল। তার মাথায় নানা চিন্তা হঠাৎ ঘুরপাক খাচ্ছে। হাসনাতের বাবা তারিক শেখ এখনো বাড়ি ফেরেনি ছোট ভাই হুমায়ুনও। ওনারা দুই ভাই যদি এসব ঘুণাক্ষরেও টের পায়, কেলেঙ্কারি ঘটে যাবে। রাজ্যের ত্রাসে বুক ভার হলো মায়ের। ছেলে এতদিন বিয়ে করেনি, ভালোই ছিল। এখন বিয়ে করে মাকে কি এক মুসিবতে ফেললো। ওর কি বিয়ে করার জন্য দুনিয়ার আর কোনো মেয়ে ছিল না? বেছে বেছে তার সেই বোনটার মেয়েকেই বিয়ে করতে হলো। উফ, কি জ্বালা। তার মন্ত্রী সাহেব যদি কিচ্ছুটি টের পায়, ছেলের সঙ্গে সঙ্গে তাকেও ঘর থেকে বিদায় করবে। এবার পুরো বয়সে ঘর ছাড়তে হবে, এইটুকু ভাবতেই নুজাইফা শেখের গলা শুকিয়ে গেল। কিন্তু রোদসী কত স্বাভাবিক। বড় খালা যেতেই সে এক পা দুপা করে পরিচিতদের মতো সামনে এগুলো। যদিও এ বাড়িতে সে আজ প্রথমবার এসেছে। খালার বাড়ি হলেও আগে পিছে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তার ভাগ্যটাই যে সবার থেকে আলাদা। ফোঁস করে শ্বাস ছাড়ল রোদসী। আশেপাশে চোখ বোলালো কয়েকবার। দোতলায় বিশিষ্ট এই বাড়িটি খুব সুন্দর, চারপাশে রাজকীয় ছাপ। মনে হচ্ছে বাড়িটি খুব যত্ন করে বানিয়েছে শেখ সাহেব। রোদসীর ছোট্ট এই জীবনে এত সুন্দর বাড়ি সে কখনো দেখেনি, তাই কিয়ৎক্ষণ আগ্রহ নিয়ে দেখলো। পরপর নিজেকে ঝেড়ে সামনে এগোলো। আচমকাই পিছন থেকে কারো হুঙ্কার, এই মেয়ে দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? বাসর ঘরে আধাত ঘোমটা টেনে বসে বসে সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছিল ষোড়শী কন্যা রোদসী। বেনারসি পরিহিত সেই শুকনো মুখ, দুরু দুরু বুক। বয়সের সংখ্যাটা কম হলেও তার বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা বেশ তাকে ভাবাচ্ছে। মস্তিষ্ক সবার মতো কি হাসনাত ভাইও আজ তার সঙ্গে জোর জবরদস্তি করবে, নাকি মানুষটা তাকে তাড়িয়ে দেবে? হাসনাত ভাইকে নিয়ে তার যত ভাবনা। আচমকাই কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর, এই মেয়ে, এই তুমি আমার বেডের উপর ওভাবে সংসেজে বসে আছো কেন? দাদি বলেছিল আজ আমাদের বাসরের রাত। হাসনাত ভ্রু কুচকিয়ে কিয়ৎক্ষণ রোদসীর দিকে তাকিয়ে রইল। তার বাসর রাত? বাচ্চা একটা মেয়ে, সে কিনা বলছে আজ আমাদের বাসর রাত। সিরিয়াসলি? এতটুকু শরীরে 27 বছরের একটা তাকড়া যুবকের ভার সইবে তো? অমনি হাসনাত বাঁকা হাসলো। জড়সড় হয়ে বসা রোদসীর দিকে দু কদম এগিয়ে শুধালো, তুমি কি এখন আমার সঙ্গে বাসর করতে চাইছো? সেরকম প্রস্তুতি নিয়েছো তো? নিজের কথার বেড়াজালে আটকে গেল রোদসী। শুকনো মুখে ঠোক গিলল কয়েকটা। হাসনাত ভাইয়ের কথা শুনে দারুণ লজ্জাও পেল সে। ছি, তখন কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল আচমকা। সে তো একবারও এরকমটা ভেবে বলেনি। মানুষটাকে এগুতে দেখেই খাট থেকে লাফিয়ে দূরে সরে গেল রোদসী। নত যেন মুখে উত্তেজিত কণ্ঠে আওড়ালো, না না, আমি ওই রকমটা কিছু বলিনি। আপনি এগোবেন না হাসনাত ভাই, একদমই এগোবেন না। তখন দাদি বলেছিল বিয়েতে নাকি এরকমটাই নিয়ম। আমি তো শুধু নিয়মটা মানছিলাম। হাসনাত থামলো না, হেলে দুলে এগুলো রোদসীর দিকে। থামলো ওর একদম পাশে গিয়ে। রোদসীর মাথা নুয়ে আরেকটু জড়সড় হয়ে দাঁড়ালো। অদ্ভুত ত্রাসে বুক ভার হলো। লজ্জায় গাল দুটো হলো রক্তিম। সেদিকে একবার তাকিয়ে ফোঁস করে শ্বাস টানলো হাসনাত। আচমকাই রোদসীর গলাটা মৃদু হাতে চেপে ধরলো সে। কথা চিবিয়ে শুধালো, তুমি আমার রুমে এসছো কেন? কেন এসছো? এখানে আসার সাহস তোমার হলো কি করে? আকস্মিক হাসনাত ভাইয়ের এহেন কাজে রোদসীর চোখে রাজ্যের বিস্ময়। এ বাড়িতে সে নতুন, কোথায় কি সে জানে না। তাকে নিয়ে কেউ নতুন বউয়ের মতো আগ্রহ দেখাতেও আসেনি এ অবধি। তখন নুজাইফার খালা এসে হাসনাত ভাইয়ের রুমটা দেখিয়ে দিয়েছিল। এরপর ও যেই না এদিকে আসতেছিল, অমনি হাসনাতের দাদির হুঙ্কার কণ্ঠ, এই মেয়ে দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? রোদসী তখন ওনাকে না চিনতে পেরে পাল্টা প্রশ্ন করেছিল। কে আপনি? বুড়ো মহিলার দাম্ভিক প্রত্যুত্তর, আমার বাড়িতে এসে তুমি আমাকেই প্রশ্ন করছো কে আপনি? আমি এই বাড়ি কর্ত্রী, হাসনাতের দাদি। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। এখন তো চিনলে, জলদি জলদি পা ছুঁয়ে সালাম করো আমায়। রোদসী ওনার কথায় অল্প স্বল্প হাসলো। কথায় দাম্ভিকতা থাকলেও প্যাচগোছহীন স্পষ্টভাষী দাদি যান।
রোদসীর দাদিকে পছন্দ হলো খুব। সে তাৎক্ষণিক পা ছুঁয়ে সালাম করলো তাকে। অমনি দাদি তাকে বুকে জড়িয়ে নিল। ওর মুখটা দেখেই নিজের হাতের বালা জোড়া পরিয়ে দিল। প্রথমে তাকে কাঠখোট্টা মহিলা মনে হলেও এরপর মেয়েটা বুঝলো দাদি খুব রসিক মেশুক স্বভাবের মহিলা। হলেও তাই রোদসীকে নিয়ে দাদি ত্রস্ত হাসনাতের ঘরে এলো। এর মাঝে রসিকতা করলো একটু একটু। এরপর বিয়ের সব নিয়ম কানুন বুঝিয়ে চলেও গেল। হাসনাত ভাই তখন নিজের রুমে ছিল না, নিরিবিলি ছাদে ছিল বোধহয়। এক পাকে সেসব মনে করে রোদসী ছোট্ট করে শ্বাস ফেলল। পরপর সেভাবে অবাক কণ্ঠে শুধালো একবার, তাহলে আমি কোথায় থাকবো হাসনাত ভাই? এত বাড়িতে কোথাও না কোথাও তোমার জায়গা নিশ্চয়ই হবে। কোন একটা রুম খুঁজে নাও, এক্ষুনি বেরিয়েছে আমার রুম থেকে। বলেই রোদসীকে ছেড়ে দিল হাসনাত। ক্রোধে মুখ ফিরিয়ে নিল উল্টো দিকে। এর মধ্যেই রোদসীর সহজ সরল উক্তি, এক্ষুনি চলে যাবো হাসনাত ভাই। তো কখন যেতে চাও? তুমি কি সিরিয়াসলি নিজের অধিকার চেয়েছ? বউয়ের অধিকার চেয়েছ? বাসর চেয়েছ? রোদসী কিছুটি না বলে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। এর মধ্যে হাসনাত ভাই গম্ভীর কণ্ঠে আবারও শুধালো, মেয়েদের সংখ্যা আমার ভীষণ অপছন্দের, ভীষণ। আই হেট গার্লস। বেইমানদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি একাকিত্বের রাত প্রহরী। আমি একা থাকতে চাই, একা, ভীষণ একা। একাই যখন থাকবেন তাহলে আমায় বিয়ে করলেন কেন হাসনাত ভাই? রোদসীর ফিরতি প্রশ্ন। হাসনাতের আগুন কণ্ঠ, বিয়েটা কেন করা হয়েছে তুমি নিশ্চয় জানো। কি জানো না? জানো না তুমি? আচমকা মনের ঘরে মেঘ জমা হলো রোদসী মেয়েটার। চোখ দুটো ছলছল করে উঠল। মস্তিষ্কে মনে করিয়ে দিল কিয়ৎক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিয়ের পিড়িতে মুখ ভার করে বসেছিল রোদসী। টাকার লোভে সৎ মা তার বিয়ে ঠিক করেছিল আতপাকা এক মাঝবয়সী লোকের সঙ্গে। হতভাগা রোদসী মাকে হারিয়েছে সেই কত আগে, বাবাকেও হারিয়েছে গত বছর। এরপরই সৎ মায়ের যত অত্যাচার। এক পর্যায়ে ছেলে পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সৎমা বিয়ের পিড়িতে ছোট্ট রোদসীকে তুলে দিল। রোদসী কেবল মুক্তি চাইছিল মায়ের এই সংসার থেকে। দুটো ভাত চেয়েছে, নিজের একটু শান্তি চেয়েছে। সে বয়স্ক লোককে দেখেনি, ঘর দেখেনি, কেবল মুক্তি চেয়েছে। জেনেছে আজ তার বিয়ে হতেও যাচ্ছিল। এর মাঝেই আচমকা হাসনাত ভাইয়ের আগমন। বয়স্ক লোকের সঙ্গে এতটুকু বাচ্চা মেয়ের বিয়েতে তার ঘোর আপত্তি। কিন্তু ওর সৎমা কিছুতেই বিয়ে ভাঙবে না। সে কি কাহিনী? ঘাট দ্বারা হাসনাত ভাইও কি রোদসীর সঙ্গে বুড়োটার বিয়ে দেবে না? সে আচ্ছা মতো ধোলাই দিল লোকটাকে। লোকটার গুন্ডামির তোপে রোদসীর বিয়েটা ভেঙেই গেল। অমনি পাত্রপক্ষ তাদের দেওয়া টাকাটা চেয়ে বসলো। এ নিয়ে রোদসীর মায়ের সে কি অত্যাচার! বিয়ে ভেঙেছে বলে সব রাগ উগলে নিতে চাইলো রোদসীকে দিয়ে। ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলো। অকথ্য ভাষায় গালিগালাজ দোষারোপ করল। মাস্তান খালাতো ভাইকে রোদসী খবর দিয়ে বেরিয়েছে, কেননা উনি জানতো হাসনাত রোদসীর কাজে। ওদের সঙ্গে সম্পর্ক নেই, সেই সুযোগই তো নিয়েছিল সে। মনের বাহবা দিয়ে ঝাড়তে চাইছে কিশোরী রোদসীকে। আকস্মিক হাসনাত ভাইয়ের গুরু গম্ভীর কণ্ঠস্বর, আমি বিয়ে করতে চাই রোদসীকে। সে কথা অমত করার কেউ রইল না। হাসনাত ভাই ছেলে পক্ষের সেই মোটা অঙ্কের টাকাগুলো পরিশোধ করলো। চোখের পলকে কিভাবে যেন তাদের বিয়েটা হয়েই গেল। হাসনাত ততক্ষণ তাকে কথাবার্তা ছাড়াই সঙ্গে নিয়ে এলো। এরপর আর ভাবতে পারল না রোদসী। চোখের কোণা থেকে এতক্ষণের আটকে রাখা জলটুকু গড়িয়ে পড়লো গাল বেয়ে। এর মধ্যেই হাসনাত ভাইয়ের সেই তাচ্ছিল্যের সুর, আমি তোমাকে বিয়ে নয়, টাকা দিয়ে কিনে নিয়েছি। তুমি যেটাকে বিয়ে বলছো, এটা কেবল নামে মাত্র। আসলে তোমার একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, আমি আশ্রয় দিয়েছি। এই বাড়িতে তুমি। এ বাক্যের পূর্ণতা মেলার আগেই রোদসী আচমকা মাঝপথে বাদ সাধল। নিজের প্রতি একরাত তাচ্ছিল্য দেখালো। অসহায় গলায় বলল, বিয়ে করে দোয়া যখন করেছেন, আমাকে আর একটা দয়া করেন হাসনাত ভাই। আপনার এত বড় রুমের কোনো এক কোণায় আমাকে একটু আশ্রয় দিন। আসলে একলা ঘরে আমি ঘুমাতে পারি না, আমার ভীষণ ভয় করে। যার কেউ নেই তার ভয় কিসের? এতিমদের তো ভয় থাকার কথা না। হাসনাত ভাইয়ের কথায় বুকের মধ্যে ছ্যাদ করে উঠল রোদসীর। নির্লুপ্ত চোখে তাকালো হাসনাতের তামাচি মুখের দিকে। অনেকক্ষণ পর কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমার দুনিয়ায় কেউ না থাকলেও আমার একটা বোন ছিল। ও আমার সৎ মায়ের মেয়ে হলেও ও আমার আত্মার বোন হয়েছিল। আমরা দুইজন সব সময় একই রুমে একসঙ্গেই ঘুমাতাম।
হাসনাত কিছু বলল না, পকেট থেকে ত্রস্ত সিগারেট বের করে ধরালো। সিগারেটে লম্বা টান দিতে দিতে রুম ছাড়লো। আবারও কিয়ৎক্ষণ পর এসে উকি দিয়ে গম্ভীর কণ্ঠে রোদসীকে বলল, ঘুমিয়ে পড়ো। শাড়িটা চাইলে পাল্টে নাও। ওয়ার্ড্রোবের এক কোণে কিছু প্যাকেট রাখা আছে, ওখান থেকে যে কোনো একটা জামা নিয়ে নাও। রোদসী সেভাবে দাঁড়িয়েছিল এতক্ষণ। আচমকা হাসনাত ভাইয়ের এতটুকু কথায় তার এতক্ষণের ত্রাস দূর হলো। দরজার দিকে তাকালো একবার, হাসনাত ভাই নেই এখন। চোখের পলকে কোথাও চলে গেল। রোদসী আর ভাবলো না সেসব। হাসনাত ভাইয়ের কথা মতো ওয়ার্ড্রোব খুলল। নতুন প্যাকেট সহ কিছু জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এখানে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো আজকেই বা একটু আগের আনানো হয়েছে। রোদসীর মুখে অল্প স্বল্প হাসি ফুটল মুহূর্তেই। সে দ্রুত মেরুন রঙের একটি 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের এত ধকলের মাঝে এবার শান্তিমতো একটা লম্বা গোসলের দরকার। শেষ রাত অবধি ছাদে নিকোটিনের সঙ্গে বিষাদ উড়িয়ে রুমে আসলো হাসনাত। রুমে আসতেই দেখা গেল তার বেডে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে রোদসী। জামা কাপড় কিছুটা এলোমেলো হয়ে আছে, খোলা চুলগুলোতে চোখ মুখে ঢেকে আছে। হাসনাত এক পলক সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললো, ফোঁস করে শ্বাস ছাড়লো। কি এক মুসিবত এলো তার রাজ্যে। কোথায় ঘুমাবে সে? ওই মেয়ের সঙ্গে বেড শেয়ার করবে? ইম্পসিবল। হাসনাত নিরুপায় হয়ে গেল সোফায়, সেখানে শুয়ে পড়লো। এতটুকু সোফায় তার সুটাম্য দেহটা ধরল না, লম্বা চওড়া হাত পা ছড়ানো গেল না। গড়িশুটে মেরে থম মেরে রইল ছেলেটা। তার সুখের ঘুম আর হলো না। তীব্র অস্বস্তি নিয়ে কোনো মতেই রাতটা পার করলো। রৌদ্রোজ্জ্বল ভোরের স্নিগ্ধতা চারপাশে ছড়িয়ে রয়েছে। সূর্যের প্রথম কিরণগুলো আলতো করে উঠেছে, আর সেই আলো গাছের পাতা ও ঘাসের শেকবাড়ি ঝিলমিল করছে। ঘরটির ভেতরে রোদসী গভীর ঘুমে বিভোর। তার চুলগুলো বিছানার বালিশে ছড়িয়ে রয়েছে, আর মুখটি যেন শান্তির এক অমলিন ছবি। হঠাৎ জানালার পর্দা একটু সরে গেল। রোদ যেন উৎসুক হয়ে ভেতরে ঢুকে পড়ে। রোদে পরিপূর্ণ সেই সোনালি আলো সরাসরি রোদসীর চোখে মুখে পড়ে। তাতেই তার নিদ্রা ভেঙে যায়। তার চোখে আলোর প্রথম ছোঁয়া লাগতেই মুখে একটি কোমল হাসি ফুটে ওঠে। ভোরের শান্তি ও রোদে ভরা দিনটির সূচনা যেন এই মুহূর্তেই হয়ে গেল। রোদসী আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে, চারপাশে তাকিয়ে বেলা অনুভব করে। আচমকা দেয়ালে থাকা ঘড়িটির দিকে চোখ যেতেই মেয়েটার চৈতন্য ফিরে। বেলা 9টা। এতক্ষণ সে ঘুমালো কি করে? বাড়ি বসে সেই ভোর 5টা কি 6টায় উঠত। আর আজ এই বাড়িতে সে নতুন বউ, প্রথম দিনই এত দেরি হলো। রোদসীর মন খারাপ হলো। ঢোক গিল কয়েকবার, আশেপাশে তাকিয়ে খুঁজলো হাসনাত ভাইকে। না, মানুষটা কোথাও নেই। উনি কি রুমে একবারও আসেনি? গতকাল রাতে ফ্রেশ হয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েছিল রোদসী। অপেক্ষা করছিল হাসনাত ভাইয়ের। কতক্ষণ করেছিল জানে না সে। ক্লান্ত শরীর থাকায় একা একাই ঘুমিয়ে পড়েছে। এত বড় একটা রুমে একা ঘুমিয়েছেও, ভাবতেই ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আসে তার। এরপরও মেয়েটা নিজেকে সামলে আবারও দ্রুত ওয়াশরুমে চলে যায়। পেটে ক্ষুধা লেগেছে বেশ, ডাকাডাকি শুরু করেছে পেটের মধ্যে। সব ভাবনা পড়ে, আপাতত এক্ষুনি কিছু না খেলেই নয়। রোদসী অমনি পরিপাটি হয়ে একা একাই নিচে চলে যায়। অপেক্ষা করে কি লাভ? 9টা বাজতে যেহেতু কেউ তাকে ডাকতে আসেনি, এখনো কেউ আসবে না। কখনো কখনো নিজের অবস্থানটি নিজে নিজেই তৈরি করে নিতে হয়। বিশাল বড় ডাইনিং টেবিলে সকালের খাবার আয়োজন করেছিল নুজাইফা শেষ। অমনি পিছন থেকে মৃদু আওয়াজ করলো কেউ। শাশুড়ি কি করছেন? নুজাইফা খানিকটা চমকালেন, ব্যস্ত হাত থামলো আপনা আপনি। পিছনে ফিরে হাসি হাসি মুখে রোদসীকে দেখতে পেয়ে ভ্রু কোঁচকালেন। কি অদ্ভুত ডাকলো মেয়েটা তাকে। নুজাইফা শেখ ফোঁস করে উঠলো, চাপা কণ্ঠে শুধালো, শাশুড়ি এটা আবার কেমন ডাক? রোদসীর গলার স্বর তার থেকেও চাপা হলো। সে দুপা এগিয়ে নুজাইফা শেখের পাশাপাশি দাঁড়ালো। চারপাশে একবার চোখ বুলিয়ে ফিসফিস করে শুধালো, আপনি তো বলেছিলেন আপনাকে খালা বলে ডাকা যাবে না। আশ্চর্য, তাই বলে তুমি শাশুড়ি ডাকবে? তাহলে কি আপনাকে শ্বশুর ডাকলে বেশি খুশি হতেন? এই মেয়ে, তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? বড় খালার রাগান্বিত মুখটা দেখে রোদসী অল্প স্বল্প হাসলো। পরপর ডাইনিং এর একটা ভিড়ানো চেয়ারে টেনে বসলো। বসতে বসতে আওড়ালো, আমি এখন একদম ইয়ার্কি করার মুডে নেই শাশুড়ি। আমায় দুটো ভাত দিবেন? বড় খিদে পেয়েছে। শ্বশুরবাড়ির প্রথম রাতটাই আমার উপোসে কেটেছে। আপনার কি সেই খেয়াল আছে?
মেয়েটার এহেন কথায় বেশ লজ্জা পেল নুজাইফা। গতকাল সত্যি তো মেয়েটাকে খাওয়ানো হয়নি, নিজেও খায়নি রাজ্যের চিন্তায়। নুজাইফা শেখ দ্রুত সবার আগে রোদসীকে খেতে দিল, নিজেও পাশে দাঁড়িয়ে রইল। রোদসী আচার দিয়ে চিকেন খিচুড়ি খাচ্ছে বেশ আয়েশ করে, সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুজাইফা শেখ। মেয়েটার মধ্যে যেন তার বোনকে দেখছে। ওর চেহারার গড়ন, চঞ্চলতা, কথার বাচন ভঙ্গি সবটাই যেন মায়ের মতন। নুজাইফা শেখের চোখ ভিজে এলো আচমকায়। কতদিন হয় তার ছোট বোনটাকে দেখে না সে। নিজের সংসার রক্ষার্থে বোনের প্রতি ক্ষোভ দেখিয়ে যোগাযোগ করেনি বহুকাল। আচ্ছা, কেমন আছে মাধবী? স্বামীর সংসারে সুখে আছে তো? তার ভাবনার মাঝে আচমকায় রোদসীর কণ্ঠস্বর। আপনি কাঁদছেন শাশুড়ি? নুজাইফা চোখ মোছার তারা দেখালো না, সেভাবেই ভেজা কণ্ঠে শুধালো। তোমার মা কেমন আছে রোদ? এক লোকমা খিচুড়ি মুখে নিচ্ছিল রোদসী। নুজাইফা শেখের কথায় তার হাত থেমে যায়। কিছুক্ষণের জন্য বুকের মধ্যে ধাক্কা খেলো কয়েকবার, যেন তারা মনে করিয়ে দিচ্ছে তোর মা নেই, তুই এতিম, তুই এতিম। রোদসী ফোঁস করে শ্বাস ছাড়লো। এটা কি দীর্ঘ নিঃশ্বাস নাকি নিজের প্রতি তাচ্ছিল্যের সুর? কিছুই বোঝা গেল না। মেয়েটা তাৎক্ষণিক নিজের হাতের খিচুড়ির লোকমা মুখে পুরে মিহিস্বরে শুধালো। আমার মা আকাশে তারা হয়ে গেছে, আমি তো জানি না উনি কেমন আছে, কোথায় ভালোই আছে। নুজাইফার সারা অঙ্গ কেঁপে উঠলো আচমকা, দেহ ঝাঁকুনি দিল কয়েকবার। তার বোনটা নেই তার বোনটা। বোনের প্রতি অভিমান আছে, তাই বলে তার মৃত্যু তো কখনো চায়নি সে। নুজাইফা শেখের বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো। উনি ধরা গলায় একবার আওড়ালো। কি বলছো তুমি? রোদসী ছলো ছলো চোখে হাসলো একবার, বলল, আমার মা বাবা কেউ নেই শাশুড়ি, আমি এতিম। মেয়েটার কথা কেমন অসহায় শোনালো নুজাইফা শেখ। নিজেকে সামলে রাখতে পারলো না। পেতে রাখা একটি চেয়ারে ধপ করে বসে পড়লো। চোখের কোনা দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অনবরত। মানুষটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আজ। তার বোনটা যে এই দুনিয়াতেই নেই, সেই খবরটা অবধি উনি জানতোই না। ছিছি। নুজাইফা শেখ বেশ কয়েকবার কাপা কাপা কণ্ঠে আওড়ালো, মাধবী, মাধবী, মাধবী। মুহূর্তেই স্মৃতির পাতায় ভেসে উঠল বোনের সঙ্গে করা খুনসুটি। সেই সঙ্গে স্মৃতির ফাঁক ফোকর থেকে সেই অতীত। নুজাইফারা ছিল শুধু দুই বোন, বাবা মাকে নিয়ে সুখী সংসার। সে ছিল বড়, মাধবী ছোট। কলেজে পড়াকালীন পারিবারিকভাবে তার বিয়ে হয়ে যায় তারেক শেখের সঙ্গে। তখন মাধবীর বয়স 14 কি 15। এর মধ্যেই 5 বছর পরই তার বাবা মা দুজন একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মাধবীর আর কেউ রইল না। তারেক শেখের সম্মতিতেই মাধবীকে রাখা হয় তার সঙ্গে শেখ বাড়িতে। ছটপটে স্বভাবের মাধবী ছিল সবার খুব পছন্দের। এ বাড়িতে সবাই তাকে খুব স্নেহ করত। তখন হাসনাত ছিল খুব ছোট। সে মাধবী মাম্মা বলতেই ছিল অজ্ঞান। ছেলেটা মাম্মামকে খুব ভালোবাসতো। মাধবীও একটা মাত্র বোনপোকে খুব আদর করত, সারাদিন ওর সঙ্গেই থাকতো। এরপর কয়েক বছর ভালোই গেল। আচমকা একদিন নুজাইফা শেখের শাশুড়ি আমেনা শেখ বলে বসলো, বউ, মাধুকে আমাদের হুমায়ুনের বউ বানালে কেমন হয়? এই প্রস্তাব ছিল নুজাইফার জন্য বড় পাওয়া। একটি মাত্র বোন, যার সে বলতে কেউ নেই। কোথায় না কোথায় বিয়ে হয়ে যায়। নিজের দেবরের সঙ্গে হলে তো কত ভালো, একই বাড়িতে দুই বোন থাকতে পারবে। তাছাড়া হুমায়ুন শেখ শিক্ষিত, নম্র, ভদ্র ছেলে, সরকারি চাকরি করে, তার বোন সুখে থাকবে। এই ভেবে নুজাইফা শাশুড়িকে হ্যাঁ বলে দেয়। এতে বাড়ির বাকিরা কেউ আপত্তি করে না। এমনকি হুমায়ুনের মনে মনে মাধবীকে বেশ পছন্দ করত, কিন্তু কখনো সাহস নিয়ে কিছু বলেনি। এই বিয়েতে তার ভীষণ আগ্রহ। তারেক শেখও সেভাবে ধুমধাম আয়োজন করে, কিন্তু বিয়ের দিন হঠাৎ মাধবী উধাও। সে কি এক চিন্তার বিষয়। নুজাইফা দিশেহারা কাঁদতে কাঁদতে। বিয়ের আয়োজন থেমে গেছে। হঠাৎ শোনা গেল মাধবী পালিয়েছে, তাও কার সঙ্গে? তারেক শেখের ড্রাইভারের সঙ্গে। মুহূর্তেই গর্জে ওঠে শেখ পরিবার। জনসম্মুখে অপমানে মাথা নিচু হয়ে গেল। নুজাইফাকেও কথা শোনাতে কেউ ছাড়লো না। সে কি ঝড় বয়ে গেল তার উপর দিয়ে, ভাবতে শিউরে উঠল নুজাইফা। এরপর থেকে মান অভিমানে মাধবীর উপর দিয়ে মুখ ফিরিয়ে নিল শেখ পরিবার। নুজাইফাও যেন কোনো দিন যোগাযোগ না করে, কড়া হুকুম ছিল সকলের। নুজাইফাও কয়েক বছর আর সাহস করেনি। এরপর হুমায়ুনও বিয়ে করে নেয় তনুজাকে। এর বহুদিন পর বোনের সঙ্গে একবারও যোগাযোগ করতে গিয়ে ধরাও পড়েছিল মন্ত্রী সাহেবের কাছে। সেদিনই কি হুমকি না দিয়েছিল মানুষটা। এরপর কখনো বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নুজাইফা। এমনকি মাধবীও কখনো চেষ্টা করেনি। নুজাইফার চোখ ভিজে এলো, শরীর ভার হয়ে এলো। যতই হোক বোন তো, ওর অকাল মৃত্যু তো সে কস্মিন কালেও চায়নি। এ কি হলো খোদা! মুহূর্তেই বোনের প্রতি সব রাগ অনুরাগ বলে গেল। দীর্ঘ বছরের পর বছর বোনটাকে দেখার তৃষ্ণায় চোখ দুটো খাঁ খাঁ করে উঠল।
কিন্তু হায় আফসোস, আর কখনো দেখা হবে না মাধবীকে। নুজাইফা শব্দ করেই কেঁদে উঠল, ভেজা গলায় বিড়বিড় করলো। আমি ক্ষমা করে দিস মাধু, তুই ওপারে ভালো থাকিস কিন্তু। এতক্ষণ গোল গোল চোখে নুজাইফাকে দেখছিল রোদসী। পরপর খাওয়া বাদ দিয়ে নীরবে খালার পাশে এসে দাঁড়ালো। ওনাকে কাঁদতে দেখে কিছু বলতে গিয়েও বলল না, ধরে নিল তার এই কান্না স্বাভাবিক। আকস্মিক রোদসীকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল নুজাইফা। কপালে বার কয়েক চুমু খেয়ে ব্যাকুল কণ্ঠে বলল, তুই আমার মাধু একমাত্র চিহ্ন, তুই আমায় চেনে, কোথাও যাস না মা। রোদসী যন্ত্রের ন্যায় বলল, যাব না। এর মধ্যে কোথা থেকে যেন তনুজা এলো, যাকে কাঁদতে দেখে বিচলিত হলো। এই বাড়িতে আসার পর ওরা দুই যা মিলেমিশে থেকেছে, দুজনের মধ্যে খুব ভাব। নুজাইফা তার যা হলেও কখনো ভাবি বলে ডাকেনি, আপা বলে ডেকেছে সেই শুরু থেকেই। আজ মানুষটাকে অঝরে কাঁদতে দেখে তনুজা উদ্বিগ্নতা বাড়ল। সে বারবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? নুজাইফার কথার জবাব দিল না। তনুজার কথার শুনলো কি শুনলো না বোঝা গেল না, তবে তার কান্নার গতি কমে এসেছে কিছুটা। তনুজা আপার থেকে জবাব না পেয়ে অধৈর্য কণ্ঠে রোদসীকে জিজ্ঞেস করলো, তুমি কিছু জানো বউ? আপা কাঁদছে কেন? রোদসী দোনমনা হয়ে খালার মুখের দিকে তাকালো। এর মধ্যে নুজাইফা সে ক্লান্ত স্বরে শুধালো, আমাকে একটু ঘর নিয়ে চল তনু। তোমার কি হয়েছে আপা, সত্যি করে বলো তো। আপার হাত ধরে জিজ্ঞেস করলো তনুজা। নুজাইফা সবটা লুকিয়ে মৃদু কণ্ঠে মিছিমিছি আওড়ালো, ওই শরীরটা একটু খারাপ লাগছে। তনুজা অমনি অদ্ভুত চোখে আপার দিকে তাকালো। তাকে কি বোকা মনে হয়? সে কি নতুন এই বাড়িতে? শরীর খারাপ হলে কেউ এভাবে কাঁদে, তাও আবার আপার মতো শক্তপোক্ত মহিলা। তনুজা চট করে ধরে ফেললো আপা গতকাল থেকে কিছু একটা তার কাছ থেকে লুকাতে চাইছে। কি লুকাচ্ছে এত যত্ন করে? প্রশ্ন আসলেও তৎক্ষণাৎ ফিরতি প্রশ্ন করলো না তনুজা। নিঃশব্দে বিনা বাক্যে আবার হাত ধরে তার রুমে নিয়ে গেল। পিছনে পিছনে রোদসীও গেল। তনুজা পরম যত্ন করে আপাকে শুয়ে দিল। শুধু একবার জিজ্ঞেস করলো, তোমার কি বেশি খারাপ লাগছে আপা? ডক্টরকে কল করব? মনের রোগ কি ডক্টরের সারে? বোনের শোক কি কবু ঘোচে? নুজাইফা শেখ চটজলদি আপত্তি জানিয়ে বলল, আমি ঠিক আছি তনু, সামান্য শরীর খারাপ, একটু বিশ্রাম করলেই ঠিক হয়ে যাব, ডক্টর লাগবে না, তোরা চলে যা। আমি একটু নিরিবিলি শুয়ে থাকতে চাই। যাওয়ার সময় আলোটা নিভিয়ে দরজাটা ভিড়িয়ে দিয়ে যাস। তনুজা আগাগোড়া খুঁটিয়ে একবার নুজাইফাকে দেখে নিল। এরপর রুমের আলো নিভিয়ে রোদসীকে পরিচিতদের মতো করে বলল, চলো রোদ, আমার সঙ্গে চলো। রোদসী তার পিছনে এলো। তনুজা ত্রস্ত এলো রান্নাঘরে। তারের শেখ ও হুমায়ুন দুই ভাই জিমে গিয়েছে, এক্ষুনি আসবে বোধহয়। এসেই তারা নাস্তার টেবিলে আসবে, সেই সঙ্গে বাড়ির সকলে। এখানেও কিছু কাজ বাকি রয়েছে। এখানে নুজাইফা সেইটুকু করতে ব্যস্ত হয়ে পড়লো। রোদসীয় দ্বিধা দ্বন্দ্ব নিয়ে চাচি শাশুড়ির সঙ্গে কাজে হাত লাগালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর কাজ দেখার স্বভাবটা তার নেই, কিন্তু তাকে তাৎক্ষণিক থামিয়ে দিল তনুজা। নতুন বউকে দিয়ে আজই কাজ করাবে কেন? সে কি এতটাই অক্ষম? অমনি উনি বাঁধ ছাড়লো। কি করছো রোদ? তোমাকে কিছু করতে বলেছি আমি? তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখো, এরপর না হয় কয়েকদিন গেলে আমাদের সাহায্য করো। রোদসীর কাজের হাত থেমে গেল আচমকা। তনুজার কথায় কেমন মা মা গন্ধ মিশে আছে। রোদসীর কি যে হলো, কেমন চোখে জল চলে এলো। কতগুলো দিন এরকম কথা শোনেনি সে। অপরদিকে তনুজা বিচলিত হলো। মেয়েটা কাঁদছে কেন? সে কি কঠিন কিছু বলেছে? তনুজা চট জলদি ওর থুতনিতে হাত ছুঁয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, কাঁদছো কেন রোদ? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? রোদসী কি করে বোঝাবে? সব কান্না কষ্টের হয় না। অল্পতে খুশি হওয়া মানুষগুলো এতটুকু আশকারাও কখনো কখনো পায় না, যেমনটা সৎ মায়ের সংসারে পায়নি রোদ। আজ বহুদিন পর এরকম আদর মাখা শাসন পেয়ে আপ্লুত রোদও এ কথা বোঝানোর তারা দেখালো না। ভিন্ন কথায় চলে গিয়ে হঠাৎ বলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরবো? কেমন মায়া মায়া আপনার? তনুজার দেহ শীতল হয়ে এলো। কথাবার্তা ছাড়াই উনি রোদসীকে আলগোছে জড়িয়ে ধরলো। রোদসী অনেকক্ষণ তনুজার বুকে মাথা রেখেই পড়ে রইল, কোনো এক মায়ের বুকে। এর মধ্যে তাদের শেখ ও হুমায়ুন দুই ভাই বাড়ি ফিরল। নাস্তার টেবিলে এলো। ছেলেদের সঙ্গে সঙ্গে আমেনা শেখও এলো। তনুজা তাদের খাবার দিল। রোদসী তাদের সামনে এলো না, রান্নাঘরের এক কোনায় দাঁড়িয়ে রইল। শ্বশুরদের সঙ্গে এখনো তার দেখা সাক্ষাৎ হয়নি। কেমন ভয় ভয় লাগছে তার। দূর থেকে এদের কণ্ঠস্বর শুনেই অদ্ভুত এক ত্রাসে বুক ভার হলো মেয়েটার।
আজ টেবিলের কাছে নুজাইফা নেই, যার লক্ষ্য করে তারেক শেখ তনুজার কাছে জানতে চাইল। তোমার আপা কোথায়? তনুজা রয়েস হয়ে বলল, আপা ওনার রুমে আছেন। ওনার শরীরটা আজ একটু খারাপ করেছে। বলো কি, ভাবির কি হলো আবার? সকালেও তো ভালো দেখে গেলাম। জানতে চাইল হুমায়ুন। আমেনা শেখও তারেক শেখের বাপ খাবারের হাত থেমে গেল। তনুজার মুখের দিকে তাকিয়ে রইল কিছু শোনার আশায়। এর মধ্যে তনুজা আমতা আমতা করে জানালো, তেমন কিছু না, ওই একটু ক্লান্ত লাগছে। তারেক শেখ উঠে দাঁড়ালো নাস্তা রেখে। এর মধ্যে মায়ের রুম থেকে হঠাৎ হাসনাত এলো। বাবাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মা ঠিক আছে, আপনি নাস্তাটা খেয়ে তারপর যান। তারেক শেখ বিস্ময় নিয়ে ছেলেকে দেখলো। হাসনাত সেসব পাত্তা না দিয়ে হেলে দুলে নাস্তার টেবিলে বসলো। নিজের প্লেটটা নিজে নিয়ে সাজালো। তারেক শেখের চোখ কপালে উঠে গেল। এবার চোখ বড় বড় করে হয়ে গেল বাকিদেরও। আজ এত দ্রুত নাস্তার টেবিলে ছেলেকে দেখেই তাদের যত বিস্ময়। কেননা ছন্ন ছাড়া হাসনাতের সকাল হয় দুপুরে। কখনো কখনো মদ গাঁজা খেয়ে সারাদিন বেহুশ হয়ে পড়ে থাকে। ছেলের সাথে ফের কবে একসঙ্গে নাস্তা করেছে বাবার মনে পড়ছে না। পোষ করে শ্বাস ছাড়লো তারেক শেখ। নিজেও বসলো ছেলের মুখোমুখি। এরপর খানিকটা তাচ্ছিল্যের সুরে শুধালো, কি ব্যাপার, তুমি আজ এখানে লতা পাতা রেখে আজ মানুষের খাবার খাচ্ছ যে? টাকা পয়সা হাতে নেই নাকি? ছেলের গা জ্বলানো কথা শুনে আমেনা শেখ ফোঁস করে উঠলো। নাতির জন্য দরদ উথলায় পড়লো। হাসনাত যতই খারাপ কিংবা বখাটে হোক, তার চোখের মনি এই ছেলেটা। যৌবন বয়সের প্রথম নাতি হাসনাত, সে বড় আদরের। তাদের নানি দাদির সম্পর্ক খুব মহব্বতের। ছেলের এতটুকু কথাই যেন দাদির গায়ে লাগলো। অমনি উনি ছেলেকে ধমকে উঠলো, তোর গা জ্বালানোর স্বভাবটা আর গেল না তারে? এত বেশি বুঝতে বলেছে কে তোকে? থতমত খেয়ে গেলেন তারে। মাথা নিচু করে নিজের খাবারের প্লেটের দিকে তাকালো। আচমকাই হাসনাতের গম্ভীর কণ্ঠ, বাবা বিয়ে করেছে। তারেক শেখ ভ্রু কুচকে তাকালো ছেলের মুখ পানে। গতকাল এই কথা শুনেছে তারেক, নুজাইফা বলেছে। কিন্তু হাসনাত আজ এমন ভাবে ঘটা করে বলছে কেন? এরকম স্বভাব তো ওর না। ইয়াদ্দব ছেলেটা কি তার সঙ্গে আর কি করছে? তারেক সাহেবের কুচকে যাওয়া ভ্রুজোড়া আরো একটু বাঁকা হলো। পরপর সে যথাযথ গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো হাসনাত? হাসনাত অদ্ভুত ভঙ্গিতে হাসলো। তারেক শেখ গম্ভীর হয়ে সেদিকে তাকিয়ে রইল। ওর দিকে তাকালো বাকিরাও। বাবাকে তাকিয়ে থাকতে দেখে হাসনাতের ফের গা ছাড়া প্রশ্ন, আমার বউকে দেখেছেন বাবা? তারেক শেখ তপ্ত শ্বাস ছাড়লো। নতুন পুত্রবধূকে দেখার আগ্রহ দেখালো না, তবে তার প্ল্যান রয়েছে। খালি হাতে তো আর নতুন বউকে দেখা যায় না। ছেলে হুট করে বিয়ে করেছে, এতে বাবা খুশি না হলেও অখুশি না। তারেক শেখ ছেলের সঙ্গে হয়তো কথাবার্তা না বাড়িয়ে নিজের খাওয়াই মনোযোগী হলো। কিন্তু হাসনাত থেমে নেই। ঘটা করে যেন নিজের বউকে বাপ চাচাদের দেখাতে চাইছে, এরকম একটা ভাব তার মধ্যে। সে ত্রস্ত হমুকে উদ্দেশ্য করে বলল, এই হোমো, তোর ভাবি কোথায় রে? এখানে ডেকে নেয় তো। হোমু সবেমাত্র নাস্তার টেবিলের কাছে আসছিল, উদ্দেশ্য মানুষটাকে এক নজর দেখবে। এর মধ্যেই হাসনাত ভাইয়ের কথা শুনে তার গা জ্বলে উঠল। কত ঢং তার! এক রাতেই বউয়ের প্রতি কত ভালোবাসা উঠলে পড়ছে। এই যে হোমু সারা রাত কেঁদেছে, নির্ঘুম রাত কাটিয়েছে। সে খবর কি একটিবার কেউ নিয়েছে? বুঝেছে কেউ তাকে? তবুও বেহায়ার মতো আজও হাসনাত ভাইকে এক নজর দেখার লোভ সামলাতে পারেনি সে। বিপর্যস্ত মন নিয়ে ছুটে এসেছে ঠিকই। নাস্তা তো ছিল আজ বাহানা মাত্র, কিন্তু এখানে না আসাই বোধহয় ভালো ছিল। এক চিমকেও তো মানুষটা তাকে বোঝেনি কখনো। উল্টো হোমুর দগ্ধ হৃদয়ে নুনের ছিটা দিচ্ছে। হোমু ব্যাপক অনিচ্ছা আর মন খারাপ নিয়ে ওখান থেকে চলে যেতে নিল দোতলায়। এর মধ্যে তনুজা বলে দিল, ও বৌমা রান্নাঘরে, তুই গিয়ে নিয়ে আয় তো মেয়েটাকে। মার থেকে মাসির দরদ বেশি। মনে মনে বিড়বিড় করলো হোমু। মেয়ে এদিকে পুড়ছে আর মায়ের কি দরদ অন্য মেয়ের জন্য। হোমুর গা জ্বলে গেল আবারও। সে ত্রস্ত চাপা ক্রোধ নিয়ে রান্নাঘরে গেল। এতক্ষণে জমানো সবটুকু রাগ উকলে দিয়ে রোদসীকে খ্যাঁক খ্যাঁক করে বলল, এই মেয়ে তোমাকে ডাকছে ওখানে। আচমকায় হোমুর কথায় চমকে উঠল রোদসী। ভয়ও পেল কিছুটা, তবুও নিজেকে অকপটের সামনে নিল মেয়েটা। হোমুর দিকে কিরকম করে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। যা দেখে হোমু কটকট পায়ে ফের ফিরল উল্টো পথে। রোদসী কি বুঝে যেন মুচকি হাসলো একটু। এরপর মাথায় চাপানো ওড়নাটা আর একটু টেনে হোমুর পিছু নিল।
দূর থেকে রোদসীকে দেখে হাসি হাসি মুখে এগিয়ে এলো আমেনা শেখ। আলগোছে নাত বইয়ের হাত ধরলো পেঁচিয়ে। এতে এতক্ষণের অজানা ভীতি কমলো রোদসীর। সে কৃতজ্ঞ চোখে তাকালো দাদির দিকে। এর মধ্যে দাদি রোদসীর কানে মুখ গুজে ফিসফিস করে শুধালো, শ্বশুরদের পা ছুঁয়ে সালাম করতে হয় জানো তো? রোদসী মাথা কাত করে হ্যাঁ বোঝালো। এ নিয়ম গ্রামে বসে সে বহুবার দেখেছে। এদের গ্রামে এই নিয়মটা খুব চলে। খাবার খাওয়া শেষ করে সবেমাত্র উঠে দাঁড়িয়েছিল তারেক শেখ ও হুমায়ুন দুই ভাই। তনুজা এটো থালাগুলো গোছকাজ করছে কাজের মেয়েটিকে সঙ্গে নিয়ে। আর হাসনাত সে এখনো খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে যেন খাওয়া ছাড়া আর অন্যদিকে তার মনোযোগ নেই। এর মধ্যে রোদসী এলো। দাদির কথা মতো শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করলো হুমায়ুনকেও। তারেক শেখের মুখভঙ্গিমা গম্ভীর হলেও হুমায়ুনের মুখ হাসি হাসি। পুত্রবধূর আচরণে যথেষ্ট খুশি মানুষটা। সে ত্রস্ত দাঁড়িয়ে থাকা রোদসীকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। হুমায়ুন তাকে আবারও একটি চেয়ার দেখিয়ে বসতে বলল, কিন্তু রোদ বসলো না। হুট করে ভীষণ অস্বস্তিতে মাথা নুয়ে নিল। আর চোখে একটাবার হাসনাত ভাইকে দেখে নিল। তার মধ্যে তারেক শেখের গুরুগম্ভীর কণ্ঠস্বর। নাম কি? রোদসী মৃদু কেঁপে উঠল। আচমকা আশেপাশে তাকালো। এর মধ্যে হুট করে হাসনাত ভাই এসে তার পাশে দাঁড়ালো। এতক্ষণ যেন নীরবে ভরসা পেল রোদ। পরক্ষণেই স্বাভাবিক ভঙ্গিতে জানালো, রোদসী। বাবার নাম? শ্বশুরের ফ্রেশ প্রশ্নে ঢোক গিল। রোদসীর মনে পড়ে গেল খালার বারণ। কি বলবে রোদ? চোরা মুখে এদিক সেদিক চাইলো বার কয়েক। তীব্র অস্বস্তি আর ভীতে যখন নাজেহাল অবস্থা মেয়েটার, ঠিক তক্ষুনি মুখ খুলল হাসনাত। সেই ভাবলেশীন কথাবার্তা। আপনি রোদকে চিনতে পারছেন না বাবা? কিন্তু মাধবী মাম্মাকে তো চিনতেন। মাধবী। অনাকাঙ্ক্ষিতভাবে মাধবী নামটা শুনতে পেয়ে অমনি মুখভঙ্গিমা রুক্ষ হলো তারেক শেখের। মাধবী নামটার সঙ্গে জড়িত সেই ধামাচাপাময় অতীত কতগুলো বছর পর আরো একবার সামনে এলো। হুমায়ুন মাধবী নামটা শুনে আজও মাথা নুয়ে ফেললো। অদ্ভুত দৃষ্টিতে একবার রোদসীর মুখের দিকে তাকিয়ে জায়গা ছাড়লো দ্রুত। দাদির কপালেও অন্যরকম ভাঁজ পড়লো। তনুজার মুখটাও হঠাৎ শুকিয়ে এলো। তার এতক্ষণের ব্যস্ত হাতটাও সহসা স্থির হলো। অদ্ভুত এক ভয়ে বক্ষস্থল টনটন করে উঠল আচমকা। স্বামীর অতীত সম্পর্কে অবগত সে। পুরনো সেই নারীর নাম শুনলে আজও কেমন কেমন যেন লাগে। সেই নারীর সঙ্গে যদিও তার স্বামীর কোনো সম্পর্ক নেই, তবুও নারী মন ঈর্ষা হয়। তনুজা ত্রস্ত কাজবাজ রেখে কান খাড়া করলো। নুয়ে পড়া রোদসীর দিকে আচমকা তাকালো। তার তাকানোর ধরন আলাদা। আগের মতন মমতা নেই, স্নেহ ভালোবাসা ও খুনে ধরা। কেবল রয়েছে চাপা ঈর্ষা। মাধবীকে নিয়েও মনের মাঝে তৈরি হলো ক্ষোভ। নিজে তো সতীন হতে গিয়েও হয়নি, এবার কি তবে কলা কৌশলে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে শেখ বাড়িতে? তনুজার রাজগুপি ভাবনা চিন্তার মাঝেও তারেক শেখের হুঙ্কার। হাসনাত! বাবার হুঙ্কারে তার কিছু এলো গেল না, কিন্তু কেঁপে উঠল রোদসী নরবরে সত্তা। এই বুঝি তার দিকে ঝড় ধেয়ে এলো। ঝড়ের তীব্র তাণ্ডবে এলোমেলো হয়ে গেল সব। অজানা ত্রাসে বুক দুরু দুরু করছে মেয়েটার। ভয়ার্ত চোখ মুখে বার কয়েক তাকালো আশেপাশে। শ্বশুরের দিকে চোখ পড়তেই তার সেই ভয় আরো বাড়ল। গভীর থেকে গভীর হলো মানুষটার চোখ দুটো রক্তিম, চোখ মুখ শক্ত। তার এই ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে মায়ের প্রতি তার আজও কত ক্ষোভ। রোদসী ফাঁকা ঢুকিল। একটু একটু করে নিজেকে আড়াল করলো হাসনাত ভাইয়ের পিছনে। অস্বস্তিতে খামচে ধরল তার টি শার্ট। হাসনাত তাৎক্ষণিক তাকে নিজের পাশে দাঁড় করালো। কোনো কথাবার্তা ছাড়াই রোদসীর কোমল হাতখানা নিজের হাত দিয়ে চেপে ধরল। কিয়ৎক্ষণ পর বাবার দিকে শান্ত চোখে তাকিয়ে শুধালো, বাবা শান্ত হন, এত উত্তেজিত হবার মতো কিছু ঘটেনি এখানে। বরফ শীতল কণ্ঠ হাসনাতের, কিন্তু বিপরীতে বাবার কণ্ঠ আগুন। তুমি আমাকে শান্ত হতে বলছো হাসনাত? শান্ত হতে বলছো? হ্যাঁ বলছে। হাসনাত, ক্লোজ ইওর মাউথ। পৃথিবীতে মাধবী নামটা আমার সবচেয়ে অপছন্দের। তুমি আমার ছেলে হয়েও জেনে বুঝে তারই মেয়েকে বিয়ে করলে। কি করে করলে? এই মেয়েকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করো হাসনাত, এক্ষুনি বিদায় করো। অসম্ভব। সে আমার কাজিন হলে এতক্ষণে এই বাড়ি থেকে বের করে দেওয়া যেত, কিন্তু সে এখন এই শেখ বাড়ির বউ। বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার শিক্ষা আমি পাইনি। বাবা, আপনি যদি আমার বউকে বের করতে চান তাহলে আপনি আগে আপনার বউকে বাড়ি থেকে বের করুন। ছোট আব্বু তার বউকে বের করুক, তারপর আমিও আপনাদের দেখা দেখি আমার বউকে এই বাড়ি থেকে বের করে দেব।
ছেলের অদ্ভুত যুক্তি শুনে ক্রোধে বাক্যহারা হলেন তারেক শেখ। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা দাদি কিছু একটা লক্ষ্য করে হাসলেন অল্প স্বল্প। আর রোদসী তার কানের কাছেই বারবার ভাসছে হাসনাত ভাইয়ের মুখে বলা আমার বউ শব্দটি। তীব্র অস্বস্তি আর ভয়ের মাঝে হঠাৎ যেন শান্তি শান্তি লাগছে। অমনি এতক্ষণের নিচু মাথাটা উঁচু করলো মেয়েটা, চোরা চোখে তাকালো হাসনাত ভাইয়ের তামাটে মুখটার দিকে, কখনো বা তার ধরে রাখা হাতটার দিকে। কিন্তু হাসনাত ভাই এ অবধি একবারও কিন্তু ফেরেনি তার দিকে। তবুও কি নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করছে, এতটুকুতেই তৃপ্ত হলো রোদসীর ছোট্ট মন। তন্মধ্যে তারেক শেখের পুনরায় হুঙ্কার। ক্রোধে লোকটা দাঁত কিরমির করে আওড়ালেন, হাসনাত হাসনাত হাসনাত। এবার নাতির সামনে এসে দাঁড়ালেন দাদি। নিজের ছেলেকে শক্ত কণ্ঠে শুধালো, তুমি চুপ করবে তারেক? এইভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মায়ের কথায় থতমত খেয়ে গেলেন তারেক। সবার সামনে অপমানে মুখটা তামাটে হয়ে গেল। মা কি বলল ভাষাহীন ভাবে থ হয়ে গেল। তারেক অস্পষ্ট স্বরে বলল, আম্মা। তুমি এখান থেকে যাও তারেক, নিজের কাজ করো। ফের যেন নাত বউকে নিয়ে তোমাকে নাক গলাতে না দেখি। পুনরায় আম্মার হুমকি। ক্রোধে জ্বলে উঠল তারেক। মাকে সে কি ভীষণ সম্মান করে, আজও মাকে কিছু বলার সাহস হলো না। মুহূর্তেই তার সব রাগ গিয়ে পড়ল ছোট্ট রোদসীর দিকে। তার ইচ্ছে করছে মেয়েটাকে কষে কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু আম্মা এখানে রয়েছে, তাই রয়েছে হাসনাত। সেসব কিছু করা গেল না। আচমকা হাতে ধরে রাখা এতক্ষণে জুসের গ্লাসটি মেঝেতে আছাড় মারল তারেক সাহেব। রোদসীর দিকে অগ্নি চোখে একবার তাকিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। উনি যেতেই ভিড় কমলো। তনুজা চুপচাপ নিজের রুমে চলে গেল। আমিনা শেখও আর দাঁড়ালো না, নুজাইফাকে দেখতে গেল। এত চিৎকার চেঁচামেচি শুনে নুজাইফা এলো না এখানে। বউটা কি বেশি অসুস্থ, এটা ভেবেই উনি চললো উপরে। হমুও ওর ভার মুখে নিজের রুমে গেল। সবাই যেতে নিলেই রোদসীর হাতটা আচমকাই ছেড়ে দিল হাসনাত। কথাবার্তা ছাড়াই সেও কোথায় যেন একটা চলে গেল। কেবল বোকার মতো অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল রোদসী। শ্বশুর বাড়িতে আজ 3 দিন। রোদসীর সেদিনের পর আজ থেকে হাসনাত ভাইয়ের আচরণ আবারও ভিন্ন। মানুষটা এমন করছে এখন যেন রোদসীকে সে চেনেই না। এ নিয়ে একটু মন খারাপ রোদসীর। এক রুমে থেকেও তাদের দুজনের 5টা কথাও হয় না। যদিও হাসনাত ভাই থাকে তার বাহিরের দুনিয়া, সারাদিন তো তার খোঁজ মেলে না। রাতে সে নিজের সোফায় ঘুমিয়ে যায়। খাট বাদ দিয়ে যেন একমাত্র সঙ্গী এখন তার এই সোফাটাই। মাঝে মধ্যে এটাকে ঈর্ষা হয় রোদসীর। এই অদ্ভুত মানুষটাকে রোজ যত দেখে ততই অদ্ভুত লাগে। বুঝতে চেয়েও নিজেকে গুলিয়ে ফেলে বারংবার। মানুষটা আসলে কেমন, এমন কেন উনি? রোদসী তো তাকে বুঝতে চায়, কথা বলতে চায়, কিন্তু তার রকচটা মুখটা দেখলেই ভয়ে আড়ষ্ট হয়ে যায় মেয়েটা, গুলিয়ে ফেলে সব। এরপরও গভীর রাত অবধি জেগে থাকে মেয়েটা। মানুষটা কখন আসবে, কখন বলবে এই রোদ শোনো, সে আশায়। তাছাড়া একলা রুমে ভয়ে ভয়ে ঘুমও আসে না। উফ, এ কি মুসিবত! এর শেষ কোথায়? এরপরও রোদসীর ভাবনা জুড়ে একমাত্র হাসনাত ভাই। এছাড়া তার কোনো বাড়তি চাপ নেই, ভাবনা নেই। সেদিনের পর থেকে আর কোনো টালবাহানা করেনি তারেক শেখ। হুমায়ুনও তারেক শেখের সামনে আর একবারও পড়েনি। রোদ আড়ালে আড়ালে থেকেছে সবসময়। তাকে কদিন এভাবেই থাকতে বলেছেন নুজাইফা। তনুজাও অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তার একমাত্র মেয়ে হমুতা রোদসীকে দেখলেই নাক চোখ খুঁচিয়ে একাকার করে। রোদসী কি ভেবে যেন তার সামনে সচরাচর আসে না। দাদির সঙ্গে তার খুব ভাব হয়েছে। এই তো আজ সকাল থেকে দাদির সঙ্গে রয়েছে রোদ। নাস্তা খাওয়ার পর থেকেই তাদের গল্প চলছে। এখন দুপুর, তবুও তাদের গল্প থামছে না। দুজন এখন বাগান বাড়িতে বসে আছে পাশাপাশি। কি যেন কথা চলছে। এর মধ্যে হুট করে দাদি জিজ্ঞাসা করলো, পড়ালেখা করছো রোদ? করছি, মেট্রিক দিয়েছি এবার, এখনো ফলাফল প্রকাশ হয়নি। মৃদু কণ্ঠে জানালো রোদসী। দাদি আবারও জিজ্ঞেস করলো, ফিউচার নিয়ে কিছু ভাবছো? পড়তে চাও? রোদসী রেনে কণ্ঠে শুধালো, চাই। তুমি চাইলে সব হবে, এই নিয়ে মোটেও চিন্তা করো না রোদ। এই বাড়িতে তুমি ভালো থাকবে। দাদি যেন সহসা তাকে আশ্বাস দিল, ভরসা দিল। রোদসী কৃতজ্ঞ ভরা চোখে অনেকক্ষণ দাদির মুখের দিকে তাকিয়ে রইল। বয়স হলেও দাদির চেহারায় একটা অদ্ভুত মায়া বিরাজমান। দেখতে ভালো লাগছে। রোদসীর মনটাও এই মুহূর্তে হিমশীতল। বাবা মা ছাড়া নরবরে এ পৃথিবীতে এই বুঝি তার একটা স্থায়ী ঠাঁই হলো। ভাবতেই স্বস্তিতে বুক ভরে এলো। এর মধ্যে আচমকা দাদির গম্ভীর কণ্ঠস্বর, তুমি আমার সবচেয়ে অপছন্দ করা মেয়েটারই মেয়ে।
অপছন্দ বললে ভুল হবে, খুব পছন্দ থেকে অপছন্দ করা আর কি। প্রিয় থেকে অপ্রিয় হওয়ার গল্পটা বোঝো তো রোদ? আচমকা রোদসী চমকালো, চোখ ঝাপটিয়ে দাদির মুখের দিকে একবার তাকালো তীক্ষ্ণ চোখে। পরপরই মাথাটা নুয়ে নিল অবলীলায়। দাদির কথার অর্থ বুঝতে মোটেও অসুবিধা হয়নি তার। সহসাই মায়ের কথা খুব মনে পড়ে গেল। অমনি বক্ষস্থল চিরে প্রতিবারের মতো ভারী দীর্ঘশ্বাস বের হলো। রোদ কিয়ৎক্ষণ পর রয়েস হয়ে একবার আওড়ালো। ওনার উপর আর রাগ রাখবেন না দাদি, মানুষটার বেঁচে নেই। আমেনা শেখ রোদসীর নতজানু হওয়া মুখটার দিকে একবার চাইল। পর মুহূর্তে ভাবুক হয়ে কিছু একটা ভাবলো। এর অনেকক্ষণ পর বলল, তুমি ভেবো না তোমার মায়ের করা ভুলের জন্য আমি তোমায় শাস্তি দিব। তবে প্রথম দিন যখন হাসনাত তোমার পরিচয় দিয়েছিল, তখন এক নিমিষের জন্য হলেও তোমার উপর খুব রাগ লাগছিল। কিন্তু ভিতরে ভিতরে আমরা সবাই স্বার্থপর রোদ। কখনো কখনো নিজেদের স্বার্থে আমরা স্বার্থপর হয়ে যাই, নিজেদের ঘোর শত্রুর সঙ্গেও আপোষ করি, রাগ ক্ষোভও ভুলে যাই। আপনিও কি স্বার্থপর দাদি? আপনার ভেতরে কি স্বার্থ লুকিয়ে আছে? অকপটে প্রশ্ন করে বসলো রোদসী। দাদির কথার বিপরীতে হাসল। এই হাসির ধরন ভিন্ন। রোদসী তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। এতে দাদির ঠোঁটের হাসি আরো গাঢ় হলো। উনি তৎক্ষণাৎ কিছু না বলে সময় নিল। এরপর বলল, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে রোদ, তোমাকে আমার কিছু বলে দিতে হবে না, নিজে নিজেই বুঝবে। রোদসী এ কথার পিঠে আর কিছু বলল না। দাদির কথার ভেতরে সুপ্ত রহস্য লুকিয়ে থাকলেও কিছুটি শোনার জন্য অগ্রাহ্য দেখালো না। এতক্ষণ গল্প গুজবে তাদের থেমে গেছে। দুজন নীরবে বসে আছেন, যেন নীরবতাকেই তারা বেছে নিয়েছে। একসময় এই নীরবতাকে ডেঙিয়ে দাদি কথা শুরু করলো। স্বামী সম্পর্কে কতটুকু জানো রোদ? রোদসী স্বাভাবিক ভঙ্গিতে জানালো, খুবই অল্প। এর আগে পিছিয়ে তাকে কখনো দেখেছো কি? দেখেছি কয়েকবার। মা থাকাকালীন হাসরত ভাই মাঝে মধ্যে মাকে দেখতে যেত। তখন আমি খুব ছোট ছিলাম, তবুও বুঝতাম। মা ওনাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। মামারা যাবার পর থেকে তাকে অনেক বছর দেখিনি। লাস্ট সেবার দেখেছিলাম বাবা যখন মারা গেল। এ থেকে যতটুকু চিনেছি মনে হয়েছে উনি খুব ভালো মানুষ। তুমি তার অতীত জানো? রোদ মেয়েটা এবার মৃদু চমকালো। তার কপালের সূক্ষ্ম ভাঁজ পড়ল। পরপর আগ্রহ নিয়ে দাদিকে পাল্টা প্রশ্ন করলো, ওনার অতীত আছে? আছে। কি? দাদি একটু দম নিল, নিজের ভেতরের কথা সাজিয়ে শুরু করলো। রোদ, তুমি ওর দ্বিতীয় স্ত্রী। তুমি ছাড়াও একবার বড় আশায় বুক বেঁধেছিল হাসনাত। খুব ভালোবাসতো একটা মেয়েকে। মেয়েটার নাম ছিল মারজান। ওরা ক্লাসমেট ছিল। কলেজে পড়াকালীন সময় ওদের প্রেম হয়, ভালোবাসা হয়, এটা সবাই জানতো। এক সময় আমরাও মেনে নেই। এক পর্যায়ে অনার্স পড়াকালীন সময় বিয়ে হয় ওদের। খুব পাগলামি করে হাসনাত বিয়ে করেছিল মারজানকে। যেহেতু ওরা দুজনেই স্টুডেন্ট ছিল, তাই বিয়ে হলে ওরা দুজন যার যার বাড়িতে আলাদা থাকতো। মাঝে মধ্যে মারজান এই বাড়িতে এলে কিছুক্ষণ থেকে চলে যেত। দু পরিবারের মাঝে কথাও বলে রাখে, ওদের লেখাপড়া শেষ হলে তবেই ধুমধাম করে আবার বিয়ে হবে। তারিখও খুব আয়োজন করে ছেলের বউ নিয়ে আসবে ঘরে। এইভাবে কবছর যেন গেল। হাসনাত পড়ালেখার জন্য বাইরে গেল। হঠাৎ ওখান যেয়ে হাসনাত শুনতে পেল মারজান নতুন সম্পর্কে জড়িয়েছে। সেটা কার সাথে জানো রোদ? এইটুকু বলে থামলো দাদি। লম্বা লম্বা শ্বাস নিল। রোদসীর চোখে পানি টলমল করছে, তবুও নিজেকে সামলে সে প্রশ্ন করলো, কার সঙ্গে? দাদি আবারও বলতে শুরু করলো, হাসনাতের এক বন্ধুর সঙ্গে। শুধু তাই নয়, ওদের দুজনে কিছু আপত্তিকর ছবি ভিডিও হাতে পড়ে। প্রথম নারীর এত বড় ধোঁকা ছেলেটা সহ্য করতে পারেনি, খুব ভেঙে পড়ল। মারজানকে ডিভোর্স দিয়ে দিল। এরপরেই আমার দাদু ভাইটা নষ্ট হয়ে গেল রোদ, বিপদে পা দিল। বিদেশ একা একা ছিল, ইচ্ছে মতো নেশায় আসক্ত হয়। তারেক বৌমা, আমরা তো একেবারে দিশেহারা হয়ে যাই। শত বলে কয়ে আমি ওরে দেশে আনিয়েছি, কিন্তু ওর মনের নারী জাতিকে নিয়ে ক্ষোভ রয়েছে, ঘৃণা রয়েছে। এরপর যদিও মারজান বহুবার সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত তার দিকে ফিরেও তাকায়নি। বেঈমানদের সঙ্গে তার কোনো আপোষ নেই। হাসনাত খুব জেদি রোদ। এরপর কত চেষ্টা করেও আমরা ওকে বিয়ে করাতে পারিনি। ওর বাজে নেশার অভ্যাসও ছাড়াতে পারিনি। বলতে বলতে কেঁদে উঠলো আমেনা শেখ।
তার বড় আদরের নাতি হাসনাত। খুব শখের, তার অতীত মনে পড়লে আজও তাদের বুক ভাঙে, কান্না পায়। দুঃখে ভার হলো রোদসীর ছোট্ট সত্তাটিও। হাসনাত ভাই বিবাহিত, তার আগেও আরও একজন নারী ছিল তার জীবনে। এতটুকু শুনেই তার নারী মনে ঈর্ষা হলেও হাসনাত ভাইয়ের শেষ পরিণতির জন্য তার খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আহারে, মানুষটা কত ভালো ছিল, না জানি কত ভালোবাসতো মেয়েটাকে। এরপরও মেয়েটা তাকে এত বাজেভাবে ঠকালো। রোদসীর মায়া হলো হাসনাত ভাইয়ের জন্য। সে দুঃখী, তাই নতুন করে কারোর দুঃখের গল্প শুনলেই তার কান্না পায়, যন্ত্রণা হয় বুকে। আজ এই যন্ত্রণাগুলো একটু বেশিই হচ্ছে। কেন হচ্ছে, কিসের এত ব্যথা তার? এর উত্তর জানে না রোদ। সে নিঃশব্দে কাঁদছে, যা দেখে আমিনা শেখ নিজেকে সামলে আবারও করুণ কণ্ঠে শুধালো, তুমি ওর জীবনে দ্বিতীয় নারী বলে কষ্ট পাচ্ছ রোদ? আমার কথা শুনে খারাপ লাগছে তোমার? আমাদের হাসনাত ছন্নছাড়া বখাটে হলেও ছেলে হিসেবে মন্দ নয়। ও নারীদের ঘৃণা করলেও অসম্মান করে না। রোদসী কিছু বলল না, নির্বাক ভঙ্গিতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের বাগানটায়। দাদি মেয়েটাকেও সময় দিল। এর অনেকক্ষণ পর রোদসীর একটি হাত ধরে আকুতি ভরা কণ্ঠে বলল, একবার সব ঠিকঠাক করা যায় না রোদ? তুমি পারবে কি সব ঠিক করতে? দিবে কি আমার হাসনাত ভাইটাকে একটু ভালোবাসা? ওর ভাঙাচোরা হৃদয়ে আরেকবার প্রলেপ দেয়া যায় না রোদ? রোদসী এতক্ষণ পর স্বাভাবিক হলো, কি মনে করে যেন হাসলো। এরপর দাদির দিকে তাকিয়ে উচ্ছ্বাস ভরা গলায় নতুন কথা বলল, আমি কিন্তু আপনার পেছনের স্বার্থটা ধরে ফেলেছি দাদি। আমি চেষ্টা করব, ভীষণ চেষ্টা করব। আমিও প্রমাণ করব সব নারী এক নই। আমি রোদসি বললাম, আমি হাসনাত ভাইয়ের অগোচর জীবন গুছিয়ে দেব, ভালোবাসা মায়া দিয়ে রাঙিয়ে দেব তার ধূসর জীবন। আমিনা শেখ আবেগ আপ্লুত হয়ে রোদসীকে জড়িয়ে ধরল, ছলো ছলো চোখে ভেজা কণ্ঠে পর মুহূর্তে শুধালো, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দাদুমণি। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। রোদসী মৃদু হাসলো। দাদি কিয়ৎক্ষণ পর তাকে ছাড়লো, বলল, আমি একটু একা থাকবো এখন, তুমি ভিতরে যাও রোদ। রোদসী আর কথা বাড়ালো না, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। আর কথাবার্তা ছাড়াই চঞ্চল পায়ে শেখ বাড়ির ভেতরে আসলো। আর তার সেই দুরন্ত পা থামলো হাসনাত ভাইয়ের রুমে এসে। দুপুরের রোদে ঢাকা ঘরটির একটি কোণে হাসনাত গভীর ঘুমে খাটে শুয়ে হাত পা ছড়িয়ে থাকা তার প্রশান্ত চেহারা দেখে রোদসীর মনে উকি দিল চিন্তা। কখন এলো উনি? সকাল থেকে একবারও চোখে পড়েনি তাকে। হঠাৎই ভাবতে থাকা কাঙ্ক্ষিত মানুষটিকে সামনে পেয়ে লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল মেয়েটির। দুরু দুরু বুকে সে আস্তে ধীরে হাসনাত ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার তামাটি মুখের দিকে। গাল ভর্তি দাড়িগুলো বেশ বড় হয়েছে, মনে হচ্ছে বেশ কিছুদিন সেভ করেনি, কিন্তু তাও তাকে বিশেষভাবে আকর্ষণীয় লাগছে। হঠাৎ রোদসীর মধ্যে অদ্ভুত একটি ইচ্ছে জাগলো, একটিবার দাড়িগুলো ছুঁয়ে দেখতে। সে অমনি আনমনে হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল হাসনাত ভাইয়ের গাল আর থুতনির টোলটা। কপালের এলোমেলো চুলগুলো দেখে তার মনে আবারও ভালোবাসার এক ঝলক জাগলো। ষোড়শী হৃদয়ের চঞ্চল মেয়েটা অমনি হলো টালমাটাল। আগে পিছে কিছু না ভেবে অমনি আগ বাড়িয়ে ভালোবাসার হাতটি বাড়িয়ে দিল হাসনাত ভাইয়ের কপালে। আচমকা তার সেই হাতটি ধরে ফেললো হাসনাত ভাই। চোখ বন্ধ করে সে গম্ভীর কণ্ঠে শুধালো, কি ব্যাপার? লোকে লোকে জামাইকে আদর করতে চাইছো মেয়ে? রোদসী ধরা পড়া চোরের মতো উসখুস করতে শুরু করলো, হাত মুচড়ামুচড়ি করে আমতামতা করছে ভয়ে। আমি আদরটা করলাম কখন আপনাকে? নিশ্চয়ই করতে, চুমুটুমু খেতে। ভাগ্যিস পারোনি, তার আগে আমি ধরে ফেলেছি। ছি মেয়ে, তুমি এত অসভ্য। দিন দুপুরে এসে ঘুমন্ত একটা অসহায় পুরুষের ইজ্জত হাতাতে চাইছ? তোমার সঙ্গে এক রুমে থাকাটা তো আমার জন্য রিস্ক হয়ে গেছে। এই মেয়ে, সত্যি করে বলো, এই কদিন আমার ঘুমের সুযোগ নিয়ে তুমি কি কি করছো আমার সঙ্গে? ঘুমো ঘুমো জড়ানো কণ্ঠে হাসনাত ভাইয়ের আজগুবি কথা শুনে বেকল হয়ে দাঁড়িয়ে রইল রোদ। কি বলছে মানুষটা? ছি, ভাবতেই লজ্জায় আড়ষ্ট হলো রোদসী। কিয়ৎক্ষণ পর তার হাতটি ছেড়ে দিল হাসনাত। অন্য কাতে শুয়ে আগের ন্যায় চোখ বন্ধ করেই বলল, ঘুমের মধ্যে আমাকে বিরক্ত করেছিলে কেন? কি চাই? আমার ঘুমের সঙ্গে তোমার কি শত্রুতা? অমনি রোদসী খেপে গেল, কোমরে হাত দিয়ে বলল, এই দুপুর বেলায় আপনি ঘুমাচ্ছেন কেন হাসনাত ভাই? তাহলে কখন ঘুমাবো? রাতের বেলা তুমি আমাকে ঘুমোতে দিচ্ছ নাকি? হাসনাত ভাইয়ের কথায় ঘোর বিস্মিত হলেন রোদসী। উনি এমন ভাব করছে যেন রোদসী তাকে ঘুমাতে দিচ্ছে না একেবারে, সারা রাত বিরক্ত করে, ওসব করে। অমনি রোদসী চনমনে বলল,
এমন ভাব করছেন যেন আমি আপনার সঙ্গে সারা রাত রোম্যান্স করেছি, এই জন্য আপনি ঘুমাতে পারেন না। ওর কথা শুনে হাসনাত আচমকা চোখ পিটপিট করে তাকালো রোদসীর মুখপানে। কিয়ৎক্ষণ হতবুদ্ধি চোখে তাকিয়ে রইল, এরপর কেমন করে যেন একটু হাসলো, বলল, এই মেয়ে, তুমি কি সারাক্ষণ আমাকে নিয়ে রোমাঞ্চকর চিন্তা ভাবনাই করো? রোদসী এতে ঘোর আপত্তি জানিয়ে তৎক্ষণাৎ বলল, মোটেও না, একদম ফালতু কথা বলবেন না হাসনাত ভাই। বললেই হলো। আমি জানি তুমি সারাক্ষণ এসবই ভাবছ। মেয়ে মানুষ এত অসভ্য হয় বুঝে? আর একবার এসব ভাবনা যদি আমি টের পাই না, থাপড়ে একদম তোমার সবকটা দাঁত ফেলে দেব। চেনো আমায়? বাচ্চা মেয়ে, তোমার তো ফিলিংস আসে কোত্থেকে? লেখাপড়া নেই? রোদসী আচমকা অদ্ভুত চোখে চাইল হাসনাত ভাইয়ের দিকে। মানুষটার তামাটের মুখে দারুণ বিরক্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কপাল কুঁচকিয়ে আছে। হঠাৎ করেই রোদসীর মাথায় দুষ্ট বুদ্ধি এঁটে বসল। সে চটজলদি গোমরা মুখে নাটকীয় ভঙ্গিতে শুধালো, আমাকে একদম বাচ্চা মেয়ে বলে ডাকবেন না হাসনাত ভাই, আমি মোটেও বাচ্চা মেয়ে নই। ঠিক বয়সে বিয়ে করলে এতক্ষণে 2-4টে বাচ্চা আমার হতো। হাসনাত এতেও মোটেও আগ্রহ দেখালো না। ওর কথা শুনলো কি শুনলো না বোঝা গেল না। তার চোখ বন্ধ ও পিঠ হয়ে শুয়ে আছে। রোদসীর ওপর মানুষটার থেকে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে মুখ ঘোচালো। এর মধ্যেই হাসনাতের গভীর কণ্ঠ, তোমার রেজাল্ট কবে আসবে জানো? রোদসী অমনি কণ্ঠে রাজ্যের বিরক্তি দেখিয়ে বলল, রেজাল্ট দিয়ে আমি কি করব? বিয়ে করেছি আমি, এখন চুটিয়ে সংসার করব, বাচ্চা কাচ্চার কথা ভাববো। ওইসব লেখাপড়া দিয়ে আমি করবোটা কি হাসনাত ভাই? ওইসব ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা করবে। মেয়েটার হেয়ালি দেখে হাসনাতের রাগচটা মেজাজটা বিগড়ে গেল। তার ইচ্ছে করছে এই মুহূর্তে মেয়েটাকে ঠাঁটিয়ে দুটো থাপ্পড় দিতে, কিন্তু তার দিতে পারলো না। ফোঁস করে শ্বাস ছাড়লো হাসনাত। পরপর নিজেকে একটু সামলে রাশভারী কণ্ঠে শুধালো, বের হও, তুমি এক্ষুনি বের হয়ে যাও রুম থেকে। কেন বের হব? কেন বের হব কেন? আমি থাকলে কি সমস্যা? রোদসীর ফিরতি প্রশ্ন, যা কেমন কেমন ঠেকলো হাসনাতের নিকট। হাসনাতের ভ্রুজোড়া কুঁচকে গেল, চোখ ছোট ছোট হয়ে আসলো। মেয়েটা তার কাছে কৈফিয়ত চাইছে না। হাসনাত শেখের কাছে কৈফিয়ত আজ অবধি এই সাহস কেউ দেখিয়েছে? হাসনাতের মনে পড়ল না। আর এই বাচ্চা মেয়েটা কিনা কথায় কথায় তাকে প্রশ্ন জুড়ে দেয়। হাসনাতের রাজ্য আলাদা, এখানে কারোর জবাবদিহিতা চলে না, কারোর প্রশ্ন চলে না। সেখানে এতটুকু মেয়ে সে সাহস দেখাচ্ছে কেন? হাসনাতের চোয়ালদয় শক্ত হয়ে গেল। কঠিন ক্রোধ দেখিয়ে কঠিন ধমক দিতে ইচ্ছে হলো মেয়েটাকে, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে হাসনাতের কি যে হলো, ধমক দিতে গিয়ে উল্টে সে পারল না, উল্টে কৈফত দেওয়ার ভঙ্গিতে বলল, ঘুমাবো আমি, তুমি চলে যাও। রোদসী গেল না, বরং 2 কদম হাসনাত ভাইয়ের দিকে এগিয়ে অকপটে বলল, আমি চলে যাব কেন? আর এখন আপনার কিসের ঘুম? তাহলে কখন ঘুমাবো আমি? তল্পি তল্প চেপে তো আমার বিছানা দখল করে আছে তুমি, আর আমি সারা রাত এইটুকু ঘুমাতে পারি না। কেন ঘুমাতে পারেন না? আমি কি আপনাকে ঘুমাতে নিষেধ করেছি? খাটে শুতেও তো কখনো নিষেধ করিনি। আপনার সমস্যা যখন আপনি না ঘুমালে না ঘুমাবেন, কিন্তু এখন এই ভর দুপুরে কোনো ঘুমটুম হবে না। নো নে ভাই, এখন কিসের ঘুম? আপনার কোনো কাজকাম নেই হাসনাত ভাই? না, নেই, আমি কোনো কাজকাম করি না। একরাশ বিরক্তি আর হেয়ালি দেখে উত্তর দিল হাসনাত। রোদসী আবারও প্রশ্ন করল, কাজ নেই কেন? এত বড় ছেলে হয়েও বাপের ঘাড়ে বসে খাচ্ছেন আপনি, লজ্জা করে না? হাসনাত এবার তীক্ষ্ণ চোখে তাকালো রোদসীর মুখের দিকে। ছোটখাটো গোলগাল মুখে এখনো বাচ্চা বাচ্চা ভাব। সেই মেয়েটা তাকে কথা শোনাচ্ছে। হাসনাত আচমকাই অদ্ভুত ভঙ্গিতে হাসলো। অনেকক্ষণ পর রসিকতার স্বরে বলল, লজ্জা কিসের? বাপেরটাই তো খাই। বাপের অত টাকা আমি না খেলে কে খাবে? আর কে আছে ওদের? রোদসী ভাবুক হয়ে কিছু একটা ভাবলো। সেভাবেই হঠাৎ সরল গলায় জিজ্ঞেস করলো, আপনাদের অনেক টাকা হাসনাত ভাই? হুম। হাসনাত ছোট্ট করে জবাব দিল, কিন্তু তার কণ্ঠে ছিল গাঢ় দাম্ভিকতা। রোদসী আর কিছু বলল না। এর মধ্যে হাসনাত আগ বাড়িয়ে গল্প করার মতো করে বলল, জানো রোদ, মাঝে মধ্যে যখন আমি জেলে যাই তখন আমার খুব আনন্দ লাগে। ঠান্ডার ওসিরে এসে আমি গাড়িতে করে নিয়ে যায়, সারাক্ষণ স্যার স্যার বলে ডাকে, শুনতেও ভালো লাগে। আবার থানায় নিয়েও আদর আপ্যায়ন আছে, খাবার দাবারও ভালো দেয়। রোদসী তাৎক্ষণিক চরম বিস্মিত কণ্ঠে আওড়ালো, কি আপনি জেলেও যান? জেলেও থাকেন? হাসনাত মেয়েটার সেই উদ্বিগ্নতা মাছি তাড়াবার মতো করে উড়িয়ে দিল। হাত নেড়ে নেড়ে বলল, ইডিয়েট, আমি জেলে থাকবো কেন? রোদসী আমতা আমতা করে বলল, আপনি যে বললেন আপনি মাঝে মধ্যে নাকি জেলে যান। হ্যাঁ যাই তো, কিন্তু 2-1 ঘন্টার বেশি থাকিনি কখনো। বাবা টাকা দিয়ে ছাড়িয়ে আনেন। জানো রোদ, টাকা থাকলে আজকাল জেলখানায় বিলাসবহুল জীবন কাটানো যায়।
আজকাল দুনিয়ায় টাকার মূল্য মানুষের থেকেও বেশি। তা ঠিক বলেছেন, কিন্তু আপনি জেলে যেতেন কেন হাসনাত ভাই? মনের তীব্র খচখচানি নিয়ে জানতে চাইল রোদ। হাসনাত ভাই কি অপরাধ করে? উনি কি গুন্ডামি করেন নাকি? এ নিয়ে রোদের কিশোরী হৃদয়ের দারুণ কৌতূহল। জানতে ইচ্ছে করে খুব করে। মানুষটাকে উত্তর দেবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না রোদসীকে। এর মধ্যেই হাসনাত জানালো, রাস্তাঘাটে আসে কিছু নেতারা, মেয়েদের খুব বিরক্ত করে, এছাড়াও নানান কাহিনী করে। ওদের মাঝে মধ্যে মাত্রার দেওয়া লাগে। রোদসী এতক্ষণ পর স্বস্তি পেল। মানুষটা একটু উগ্র হলেও মেয়েদের সম্মান করে, এটাই সবচেয়ে ভালো লাগে রোদের নিকট। রোদ আর দাঁড়ালো না ওখানে, রুম থেকে যেতে যেতে বলল, আপনি ঘুমান, আমি একটু শাশুড়ির কাছ থেকে ঘুরে আসি। হাসনাত জবাব দিল না কোনো, বরং সে রোদসীর মুখে বলা শাশুড়ি ডাকটা বারবার আওড়ালো। শাশুড়ি, শাশুড়ি। রোদ বের হয়ে গেছে ইতিমধ্যে রুম থেকে, ওপাশ থেকে দরজা চাপিয়ে দিচ্ছে। এর মধ্যেই হাসনাত গম্ভীর কণ্ঠে ডাকলো, এই মেয়ে শোনো। রোদসী চলন্ত পা থেমে গেল। সে অবাক হয়ে তাকালো হাসনাত ভাইয়ের দিকে, একরাশ কৌতূহল দেখিয়ে বলল, কে? দুটোর সময় আমাকে ডেকে দিও। কেন? একজনকে মারতে হবে। হাসনাতের সোজা সাপটা জবাব। রোদসী চমকালো, বিস্মিত ভরা কণ্ঠে শুধালো, কে? হাসনাত এরপর আর আগ্রহ দেখালো না। বন্ধুদের মেয়ে লিকেশ, এসব তার রোদসীকে বলতে ইচ্ছে হলো না। সে চোখ বন্ধ করে নিল অবলীলায়, হাত দিয়ে মাথার চুল টানছে, মাথাটা ধরেছে খুব। রোদ আর কোথাও গেল না, মনোনয় দরজা ডিঙিয়ে রুমে ঢুকলো, সরাসরি দাঁড়ালো হাসনাত ভাইয়ের সামনে। এরপর মানুষটাকে আগাগোড়া একবার পরখ করলো। হাসনাত ভাইয়ের ক্লান্ত ভরা অধর দেখেই নিজেকে দমিয়ে নিল মেয়েটা, সেই সঙ্গে ভুলে গেল নিজের কৌতূহল, হাজারখানিক প্রশ্ন। বরং সে মায়াভরা কণ্ঠে জানতে চাইল, মাথা ধরেছে আপনার? হাসনাত জবাব দিল না কোনো। রোদসী আবারও মিনমিন করে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিই। হাসনাত এবারও কিছু বলল না। রোদসী সাহস করে নিজের কোমল হাতখানা বাড়িয়ে দিল হাসনাত ভাইয়ের কপালে, আস্তে ধীরে হাতের 5 আঙুলের ডগা ভরে দিল হাসনাত ভাইয়ের অগোছালো লম্বা চুলের মাঝে। হাসনাত মৃদু চমকালো এতে, তড়াক করে চোখ খুলে তাকালো রোদসীর কোলকাল মুখ পানে। মেয়েটার মুখ হাসি হাসি, পরম মমতা আর যত্ন নিয়ে ধীরে ধীরে হাত বোলাচ্ছে সে। হাসনাত কিছু বলতে পারলো না, ওর মুখের দিকে তাকিয়েও থাকতে পারলো না। ছেলেটা আবারও আনচান বুকে চোখ বন্ধ করে নিল। আচমকা চোখের সামনে ভেসে উঠল কিছু অতীত, কিছু ছলনা। অমনি এতক্ষণের শান্ত ছেলেটা অশান্ত হয়ে উঠল। রোদসীর বাড়ন্ত হাতটা ঝটিকা দিয়ে সরিয়ে দিল, ধমকে উঠল, এই মেয়ে, গেট আউট, গেট আউট, গেট আউট অফ মাই রুম রাইট নাও। রোদসী এতে বিশেষ একটা চমকালো না, বরং সে মুচকি হাসলো, নিঃশব্দে ওখান থেকে উঠে দাঁড়ালো, সরে গেল। মেয়েটা যেন অবলীলায় পড়ে নিয়েছে হাসনাত ভাইকে। যদিও সে সেরকম প্রস্তুতি নিয়েই মানুষটার কাছে এসেছিল, কেননা তার সঙ্গে বারবার এইরকমই হবে, এরকমটাই হওয়ার। একবার ঠুকে যাওয়া মানুষগুলো কি এত সহজেই কাউকে মেনে নিবে, বিশ্বাস করবে? ওদের বক্ষস্থলে যে গভীর ক্ষত ঘৃণা জমে রয়েছে, ওটা কি এত সহজেই খুঁজবে? এত সহজ সব? তবে অসম্ভব নয় এই বিশ্বাস রোদসীর কাছে। সেই জোরেই হাল ছাড়বে না রোদসী, শেষ পর্যন্ত দেখে নিবে সে হাসনাত ভাইকে। আপাতত মানুষটাকে শান্ত হতে সময় দিল রোদ, নিঃশব্দে বিনা বাক্যে জায়গা ছাড়ল সে। কিছুদিন পেরিয়ে গেছে। উড়ন্ত রোদসীর 4 দেওয়ালের মাঝে সে সময় যেন একটি রহস্যময় নৃত্য। তবুও তার দিনগুলি তেমন খারাপ কাটে না। দাদির সঙ্গে অবলীলার কথার ঝুড়ি নিয়ে বসে থাকে, কখনো শাশুড়ি বা চাচি শাশুড়ির সঙ্গে সময়ের মোড় ঘোরায়। হাসনাত ভাইয়ের সঙ্গে এখন খুব একটা কথা হয় না। তিনি যেন একটি প্রহেলিকা, যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ভাবনা। মানুষটি তাকে কখনো আশকারা দেয় না, আবার কখনো অসম্মান করে না। রোদসীর দৃঢ় বিশ্বাস একদিন হাসনাত ভাইয়ের মুখ থেকে উঠে আসবে ভালোবাসার সুর, যা তার হৃদয়ের আবেগকে জাগিয়ে তুলবে। রোদসী জানে আশার ভালোবাসার মাঝে জীবনের আসল রং ছড়িয়ে আছে, যা একদিন তার স্বপ্নের নতুন ক্যানভাসে ফুটিয়ে তুলবে। সেই আশায় বুক বেঁধে আছে রোদসী। আজ দাদি বাড়িতে নেই, রোদের সঙ্গে কথা বলার সঙ্গী নেই।
বেলা দুপুর, আর চারপাশে নীরবতা। নুজাইফা ও তনুজা দুই জায়া মিলে রান্না করছে। বাড়ির পুরুষ সদস্যরা বাইরে। এই বিশাল বাড়িটি হঠাৎই ফাঁকা ফাঁকা লাগছে। দেওয়ালের প্রতিটি কোণে শূন্যতা যেন ভর করেছে, আর রোদসী অনুভব করছে এই নিস্তব্ধতার মাঝে তার হৃদয়ের আকুতি। দিনের আলোতে সে উপলব্ধি করে কখনো কখনো নিঃশব্দে অপেক্ষা করা একটি সুন্দর অপেক্ষা। রোদ হেঁটে হেঁটে কতক্ষণ শেখ বাড়িটির চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বাড়িটির বেশ সুন্দর করে গোছানো। এই বাড়িটির প্রতিটি ইটপাটকেল শোভা তাকে মুগ্ধ করে। সময় যেন হালকা হয়ে যাচ্ছে। আজ রোদসী অনুভব করে এই নতুন পরিচয় তার জীবনের গল্পে একটি নতুন অধ্যায় যোগ করবে। এখন শান্ত গ্রীষ্মের সূর্যের আলোতে রোদসী ভবিষ্যতের রঙিন স্বপ্ন আঁকতে শুরু করেছে। দোনমনা হয়ে কত শত ভাবনার মাঝেই আনমনা হেসে ফেলল রোদসী। মনে মনে আওড়ালো, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, আমরা হুটহাট প্রেমে পড়ে যাই, মনের অজান্তে কারো মায়ায় আটকে যাই। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ছোট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। হেডফোন কানে গুঁজে গান শুনছিল হোমো। গানের রঙিন সুরে মিশেছিল এক অদ্ভুত আনন্দ, অথচ তার বাস্তব জীবনে যেন কোনো রঙই নেই। চারপাশে কেবল ধোঁয়াশার রংচটা অনুভূতি। কলেজের ক্লাস, কোচিং এবং রুমের চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে যাচ্ছে তার দিনগুলো। সে ভাবছিল যে পুরুষটিকে সে তার কিশোরীর মনে বেঁধে রেখেছিল, সেই পুরুষটির জন্য তার ভালোবাসা ছিল এক আকাশ সম, কিন্তু আজ সেই পুরুষটি অন্য কারোর। আর স্মৃতিগুলো চোখের সম্মুখে ঘুরে বেড়াচ্ছে, যেন হারিয়ে যাওয়া একটি সুন্দর মুহূর্ত। এখন যখন গান শুনছে তখনও মনে হচ্ছে তার ভালোবাসার গল্পটির অসমাপ্ত। সবকিছু যেন এক অবসাদী মেঘের আড়ালে, যেখানে ভালোবাসার রঙগুলি হারিয়ে গেছে আর মানুষটি দ্বিতীয়বার অন্যের হয়ে গেছে। এতটুকু ভাবতেই হোমুর বুকের মাঝে ভাঙন সৃষ্টি হলো। চোখ ভারী হলো জলে। মেয়েটা অমনি ছটফট করে উঠল। জানালার গ্রিল ধরে মাথা এলিয়ে দিল। এর মধ্যে আচমকা পেছন থেকে রোদসীর কণ্ঠস্বর, কি করছো আপু? প্রেমের ভাঙনের মাঝে আচমকা রোদসীকে দেখে ছ্যাঁত করে উঠল হোমু। এই মেয়েটার জন্যই তো তার আশার ঘরের বাসাটা আজ নড়বড়ে। এক মুহূর্তেই ধমকার মতো তছনছ হয়ে গেছে সবকিছু। হোমু অমনি রোদসীর দিকে নিজের সব ক্রোধ রাগ উগলে দিতে চাইল। বেশ ক্রোধ নিয়ে তেতো কণ্ঠে শুধালো, এই তুমি আমার রুমে কি করছো? এখানে কেন এসেছো? তার বিপরীতে রোদসীর হেমশীতল আচরণ সে বেশ আয়েশ করে হোমুর খাটের উপর পা তুলে বসলো। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে শুধালো, তোমার সঙ্গে একটু গল্প করতে আসছিলাম আপু, তুমি কি কিছু করছিলে? হোমু জবাব দিল না কোনো। রোদসীর দিকে একবার বিরাগী চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। সঙ্গে সঙ্গে রোদসী ফের শুধালো, আপু তোমার কি খুব মন খারাপ? মন খারাপ করে রুমে বসে না থেকে চলো আমরা দুজনে বাগান থেকে ঘুরে আসি। ছ্যাট করে উঠল হোমু। রকচটা কণ্ঠে তাৎক্ষণিক বলে উঠল, তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না আমি। তুমি বের হও আমার রুম থেকে, বের হও। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন আপু? এই বাড়ি আসার পর থেকে তোমার সঙ্গে সেভাবে কথা হয়নি, তাই ভাবলাম। পূর্ণতা মেলে না এ বাক্যের। এর মাঝেই হোমুর আগের ঝাঁঝালো কণ্ঠ, আমি তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই। তুমি বুঝতে পারছো না আমার কথা? তুমি এত হাইপার হচ্ছ কেন আপু? আমার সঙ্গেই বা এইভাবে কথা কেন বলছো? শুরু থেকেই দেখছি তুমি আমাকে খুব অপছন্দ করছো, কিন্তু কেন? আমি কি তোমার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেছি? নাকি আমি দেখতে খুব কুৎসিত? তুমি কুৎসিত হবে কেন? নিঃসন্দেহ রূপবতী। এই জন্য তো নিজের রূপ যৌবন দেখিয়ে ফুলিয়ে ভালিয়ে বিয়ে করছো এক ডিভোর্সি পুরুষকে। আহা, তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের কাছে তো এইসব কিছুই না, টাকাটাই সব। হোমুর তাচ্ছিল্য ভরা কণ্ঠ শুনে রোদসী অল্প স্বল্প হাসলো। পরপর হোমুর মুখের উপর অকপটে জবাব দিল, আমি না হয় থার্ড ক্লাস মেয়ে,
টাকার লোভী, তাই বিয়ে করেছি একটা বিবাহিত পুরুষকে। কিন্তু তুমি তুমি তো এদিকে দুটো বিয়ে করা পুরুষকে মন দিয়ে বসে আছো। হমু ধরা পড়া চোরের তৎক্ষণাৎ ন্যায় এদিক সেদিক চাইল। তার মুখের অবয়া মুহূর্তেই বদলে গেল। থতমত খেয়ে আনতে আনতে করতে লাগলো। কি কি বলতে চাইছো তুমি? মুহূর্তেই কঠিন হলো রোদসী। চোখে মুখে কাঠিন্য ভাব এনে হমুর দিকে ঘুরে দাঁড়ালো, বলল, তুমি নিশ্চয়ই অবুঝ নও। আমি যা বলছি সেটার মিথ্যেও নয়। মানে? মানেটা খুবই সহজ। হাসরত ভাইয়ের নামে নেগেটিভ প্রচার করে তুমি কি বোঝাতে চাইছো আপু? আমি ওনার লাইফ থেকে সরে যাব? আমি ওনার অতীত জেনেই ওনার সঙ্গে মরার আগ অব্দি থেকে যাব। এত সহজে আমি ওনাকে ছাড়ছি না। বলতে বলতে হাসলো রোদসী। হমুর মুখখানার আগে দুঃখে আন্ধার হয়ে আসলো। সে ফুসতে ফুসতে কিছু বলতে চাচ্ছিল, এর মধ্যে রোদসী তাকে হাত উঁচু করে থামিয়ে দিল। বেশ কাঠিন্যের সঙ্গে বলল, আমি আমার অর্ধাঙ্গনকে নিয়ে খুব সেন্সিটিভ। তাকে নিয়ে অন্য কোনো মেয়ের অ্যাট্রাকশন আমি সহ্য করব না। সময় থাকতে নিজেকে শুধরে নিও, মাইন্ডেড। কথা শেষ হতেই রোদসী গটগট পায়ে চলে গেল রুমের বাইরে। সেদিকের ফ্যাকাশে মুখে অনেকক্ষণ চেয়ে রইল হমু। পরপর দীর্ঘশ্বাস ছেড়ে নিজের দৃষ্টি মন দুটোই ঘুরিয়ে আনলো মেয়েটা। আগের ন্যায় উদাস ভঙ্গিতে জানালার বাইরে তাকিয়ে রইল। বেশ ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে হাঁটছিল রোদসী। মনে মনে সে বেশ ফুসছে। হাসনাত ভাইয়ের প্রতি তার আকর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু এ বাড়িতে আসার পর থেকেই হমুর আচরণ তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। কেমন সন্দেহ তো মেয়েটাকে। আজ সে নিশ্চিত হলো সবকিছু। মুহূর্তেই স্বামীর প্রতি অন্য নারী দুর্বলতা দেখে রোদসীর হৃদয়ে একটি জেলাসি অনুভূতি জন্ম নিল। এটা তো স্বাভাবিক, সে ভাবলো, কিন্তু এই ঈর্ষা তাকে কষ্ট দিচ্ছিল। হমুর তাচ্ছিল্য ও বিরক্তির চিহ্ন রোদসীর মনকে বিষিয়ে তুলছিল। আচমকা মেয়েটা শক্ত হয়ে নিজে নিজে দৃঢ় প্রতিজ্ঞা করলো, আমি আমার ভালোবাসা ধরে রাখবো। আজ সে আর পিছু হটবে না। রোদসী হাসনাত ভাইয়ের কাছে তার স্থান নিশ্চিত করতে হবে। এই চ্যালেঞ্জের মাঝে রোদসী জানে তাকে সাহসী হতে হবে। এইসব ভেবেই আনমনে হাঁটছিল রোদসী। আচমকা পিছন থেকে কেউ ডাকলো, রোদ। আচমকা শব্দটি যেন রোদসীর চিন্তায় ভাঙন সৃষ্টি করলো। সে দ্রুত ফিরে তাকিয়ে দেখলো নুজাইফা তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে রোদসী অল্প স্বল্প হাসলো। বরাবরের মতো বলল, কিছু বলবেন শাশুড়ি? নুজাইফা চটজলদি ওর কাছে এগিয়ে আসলো। আলতো হাতে কান টেনে দিয়ে বলল, মারবো এক থাপ্পড়। তুই কি আমি সারাক্ষণ শাশুড়ি বলেই ডাকবি? মা ডাকবি না? তুমি আমার শাশুড়ি মানেই শাশুড়ি। তুমি মা হলে আমার জামাই আবার ভাই হয়ে যাবে। একটা মাত্র জামাই আমার, তাকে নিয়ে এরকম রিস্ক আমি নেব না। কথা শেষ করে রোদসী আলগোছে নিজেকে ছাড়িয়ে নিল। হাঁটতে শুরু করলো নিজের রুমের দিকে। নুজাইফা শেখ বেয়াক্কাল হয়ে সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ। কি বলে গেল মেয়েটা? রোজ যে এত দুষ্টু সে ভাবতেও পারেনি। প্রথম প্রথম ভীষণ শান্তশিষ্ট মনে হচ্ছিল মেয়েটাকে, কিন্তু এখন ভাবতেই ঠোঁট এলিয়ে হাসলো নুজাইফা। ফের রোদসীকে উদ্দেশ্য করে ডাকলো, এই বাদর, কই যাচ্ছিস? এইদিকে আয়। রোদসী দাঁড়ালো, কণ্ঠে রাজ্যের বাস্তবতা দেখিয়ে বলল, আপনার ছেলেকে একবার কল করব শাশুড়ি? আপনি কিছু বলবেন? কল পরে করিস, আগে তুই আমার সঙ্গে আয়। বলতে বলতে হাসি হাসি মুখে রোদসীর হাত ধরল নুজাইফা শেখ। হাত ধরে সেভাবেই নিয়ে গেল নিজের রুমে। এরপর আলমারি থেকে কিছু শাড়ি আর কিছু সোনার গহনা রোদসীর হাতে দিয়ে বলল, এগুলো তোর দেখ পছন্দ হয়। রোদসী বেশ উচ্ছ্বাস নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সবটা। শাড়ি ও গহনাগুলো ভীষণ সুন্দর, নজর কাড়া। রোদের ছোট্ট এ জীবনে এত সুন্দর জিনিস পায়নি কখনো। মা মরার পর এত আদর করে কেউ কখনো তাকে কিছু দেয়নি। খালার থেকে অনাকাঙ্ক্ষিতভাবে এত সুন্দর উপহার পেয়ে আবেগে আপ্লুত কিশোরীর মন। সে তাৎক্ষণিক অশ্রু টলটল চোখে জানালো, খুব সুন্দর, আমার এগুলো খুব খুব পছন্দ হয়েছে শাশুড়ি। নুজাইফা আদুরের হাতে ওর গাল টেনে দিল। চোখের কার্নিশে জমা জলটুকু মুছে দিল অবলীলায়। এরপর আদুরে সুরে বলল, গোসল করে এর ভেতর থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরিস আজ। রোদসী দুপাশে মাথা ঝাঁকিয়ে জানালো, আচ্ছা। মুখে সম্মতি থাকলেও আজ দুপুরে তার আর শাড়ি পরতে ইচ্ছে হলো না। হাসনাত ভাই এখনো বাসায় ফেরেনি, ভালো লাগছে না তার। কখন আসবে উনি? অপেক্ষা করতে করতে সারাটা দিন হাঁসফাঁস করে কাটিয়েছিল রোদসী। আচমকা তার ইচ্ছে জাগলো, আচ্ছা হাসনাত ভাইয়ের নামে একটা শাড়ি পরা যায় না আজ? যায় না? চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট রিপ দিয়ে চুলগুলোকে বেলি ফুলে সাজানো। যাবে না কেন? অবশ্যই যাবে। রোদসীর অমনি ইচ্ছে হলো খুব। আজ হাসনাত ভাইয়ের
নামে নিজেকে রাঙাতে। সেই ভেবে মেয়েটা শাড়ি চুড়ি সব বের করে একাকার করলো। খুব যত্ন নিয়ে আকাশি রঙের শাড়িতে নিজেকে রাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। আজ শাড়ি চুড়ি কোনো কিছুরই অভাব নেই তার। আজকের এইগুলো ছাড়াও নুজাইফা শেখ মেয়েটাকে প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে দিয়েছে। সেগুলো দিয়ে নিজেকে একটু একটু করে সাজালো রুতসী। সঙ্গে শাশুড়ির দেওয়া সোনার গহনাগুলোও পড়েছে। সবটা ঠিকঠাকভাবে হলেও বিপত্তি বাজলো নেকলেসের লক আটকাতে গিয়ে। হাত পিছনে নিয়ে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে রোদসী। আচমকা তার পিছে এসে দাঁড়ালো হাসনাত। হুট করে কথাবার্তা ছাড়াই ভীষণ যত্ন নিয়ে রোদসীর নেকলেসের লকটা আটকাতে মনোযোগী হলো। রোদসী মৃদু চমকালো, অস্পষ্ট স্বরে শুধালো, আপনি? হাসনাত জবাব দিল না তৎক্ষণাৎ। রোদসীর ছোট ছোট উড়ন্ত চুলগুলো কানের পাশটায় গুঁজে দিল। মানুষটার কোমল স্পর্শে রোদসীর কেঁপে উঠল। অনুভূতির জোয়ারে হাসনাতেতে বিরক্ত হলো কিঞ্চিত। এত নড়ছে কেন মেয়েটা? সে ত্রস্ত রোদসীর কাছে আরো একটু কাছে আসলো। নেকলেসের লকটাতে চুল আটকেছে। হাসনাত ভাই অপটু হাতে সেগুলো ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রোদসী কি আর নীরব থাকতে পারছে? তার কাঁপাকাঁপি দ্বিগুণ হলো। কাজে ব্যাহত হওয়াতে আচমকা হাসনাত ভাই ধমকে উঠল, এই মেয়ে এত নড়ছে কেন? বলতে বলতে দুজনের মাঝখানে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে দিল হাসনাত। মাথা নিচু করে ঝুঁকলো রোদসীর ঘাড়ের দিকে। আচমকা হাসনাত ভাইয়ের নিজের এতটা কাছে আসার ফলে রোদসীর হৃদয়টা এক অদ্ভুত উন্মাদনায় ভরে গেল। তার নিঃশ্বাসের মৃদু শব্দ যেন শিরশিরে বাতাসের মতো রোদসীর পিঠে লাগছিল। সেই অনুভূতির এক নতুন আবেশ তৈরি করছিল, যেন তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই একটি তীব্র জাগরণ ঘটেছে। মুহূর্তটা যেন থমকে গেছে সব। চারপাশের পৃথিবী এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেছে। রোদসীর এতক্ষণের নড়াচড়াও থেমে গিয়েছে। রোদসী অনুভব করলো হাসনাত ভাইয়ের নিকটতা তার জন্য এক বিশেষ কিছু। বুকের ভেতরের ক্ষণে ক্ষণে অজানা অনুভূতির তরঙ্গ খেলে যাচ্ছে, যেন স্বপ্নের সুরে হারিয়ে যেতে চাইছে সব। আচমকা ষোড়শীর হৃদয়টাও ব্যাকুল হয়ে উঠল। মনে হচ্ছে সারা জীবন অপেক্ষা করে থাকা এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হয়ে আছে সে। এমন এক মুহূর্ত যেখানে শুধুমাত্র তারা দুজন, একটি নিঃশ্বাস, একটি চাহনি এবং অনন্ত সম্ভাবনা। রোদসী যেন অনুভব করলো এই মুহূর্তের জন্য সব তার সাজসজ্জা, গহনা এবং শাড়ি সবকিছু সার্থক হয়ে উঠেছে। তার মুখের লিপস্টিকের হালকা ছোঁয়া, চোখে কারো কাজল সাবধানীভাবে রাঙানো, যেন হাসনাতের চোখে পড়ার জন্য অপেক্ষা করছে। অমনি রোদসীর ভেতরটায় টালমাটাল অনুভূতি হলো, আনন্দ ও উদ্বেগের মিশ্রণ। একদিকে উন্মাদনা, অন্যদিকে শিহরণ। রোদসী বুঝতে পারলো ভালোবাসার এই প্রথম আঁচড় তার জীবনে নতুন এমন মুহূর্তে যেখানে আবেগের তরঙ্গ তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর হাসনাত ভাইয়ের সঙ্গে এই নিকটতার অনুভূতি তার হৃদয়ে একটি অমলিন স্মৃতি হিসেবে থাকবে। মানুষটার প্রথম স্পর্শ অনুভব করে আনমনে হাসল রোদসী। মৃদু কণ্ঠে শুধালো, আর নড়বো না, আর নড়বো না হাসনাত ভাই। হাসনাত অদ্ভুত দৃষ্টিতে একবার তাকালো অনুভূতিতে টইটুম্বর হওয়া রোদসীর স্নিগ্ধ মুখটাতে। এরপর কি যেন হলো হাসনাত ভাইয়ের। আচমকা রোদসীর পিছন থেকে সরে গেল মানুষটা। রোদসী অমনি এদিক সেদিক তাকিয়ে নিজেকে সামলে নিল। নিজের নাজেহাল অবস্থার জন্য হাসনাত ভাইয়ের সামনে লজ্জাও পেল সে। এরপর নিজেকে শুধরে গায়ে গুঁই করে রোদসী কথা শুরু করলো। কখন এলেন? মেয়েটার সে প্রশ্ন আগ্রহ করে হাসনাত নিজের হাতের ঘড়িটি খুলতে খুলতে বলল, শাড়িতে তোমায় খুব সুন্দর লাগছে। রোদসী লজ্জা পেল কিঞ্চিত, মাথা নত করে নিল আচমকা। মিনমিন করে বলল, আপনার জন্যই তো পড়েছিলাম। হাসনাত ভাই তৎক্ষণাৎ এক পল তাকালো রোদসীর দিকে। ভ্রু নাচিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেন কেন? তুমি কি শাড়ি পরে আমায় ইমপ্রেস করতে চাইছো? ভালোবাসতে চাইছি। রোদসীর সোজা সাপটা উত্তর। এতে ঠোঁট এলিয়ে হাসলো হাসনাত। হাতের ঘড়িটা খুলে বিছানার এক কোনায় রাখলো। এরপর ত্রস্ত পায়ে এগিয়ে এলো আবারও রোদসীর নিকট, দাঁড়িয়ে রইল ওর পিছনে। এবার আর মেয়েটাকে ছুঁয়ে দিল না হাসনাত ভাই, বরং নিজের মাথাটা ঝুঁকিয়ে রোদসীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে শুধালো, আমাকে ভালোবাসতে এসো না মেয়ে। আমি ভাঙাচোরা হৃদয়ের এক বহুরূপে। আমি তোমায় ঠকিয়েছি রোদ। তুমি আমার অতীত জানো না, জানলে তোমার এই ভালোবাসার থাকবে না, ঘৃণা করবে আমায়। রোদসী মৃদু হাসলো, মৃদু আওয়াজে আওড়ালো, আপনাকে ঘৃণা করার সাধ্য আমার নেই। আপনার কি মনে হয় হাসনাত ভাই আমি কিছু জানি না? হাসনাত ভাই এবার আলগোছে রোদসীর সামনে এসে দাঁড়ালো, ভ্রু উঁচিয়ে শুধালো, জানো আমি সবটা জেনেই আপনাকে ভালোবাসতে চাই হাসনাত ভাই। বলতে বলতে হাসনাতের মুখের দিকে তাকালো রোদসী। হাসনাত কিছু বলল না। আনমনা হয়ে ত্রস্ত পকেট থেকে সিগারেট বের করে ধরালো।
পরপর গায়ের ঘরমার্ত শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে মারল। তার সুঠামো শরীরের এখন কেবলমাত্র একটি টি শার্ট। মাত্রই বাইরে থেকে ফিরেছে হাসনাত। রোদে পোড়া মুখ, এলোমেলো উস্কো খুস্কো চুলগুলো কৃত্রিম যন্ত্রের হাওয়ায় উঠছে। অগোছালো ছেলেটি বেশ আয়েশ করে কালচে ঠোঁটের ভাঁজে সিগারেট নিয়েছে। তার মুখে যেন এক অদ্ভুত মায়া আছে, যা রোদসীর কিশোরী হৃদয়কে দোলা দেয়। সে বুঝতে পারে হাসনাতের ভেতরেও কিছু লুকানো আছে। হয়তো তার অতীতের যন্ত্রণা দগ্ধ, কিন্তু সেই যন্ত্রণার আড়ালে এই মুহূর্তে তার প্রতি এক অদৃশ্য আকর্ষণও রয়েছে। আচমকা রোদসী ঘোর লাগা কণ্ঠে ডাকলো, হাসনাত ভাই। বলে মেয়েটার দিকে এক পল তাকালো হাসনাত ভাই। রোদসী নীরবে নিভৃতে তার গা ঘেঁষে দাঁড়ালো। এক আকাশ সমান অধিকার নিয়ে হাসনাত ভাইয়ের হাতখানা ধরলো। হাসনাত আবারও ঘুচিয়ে তাকালো রোদসীর মুখপানে। রোদসী এতে ঠোঁট এলিয়ে হাসলো। হাসনাত ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আপনি আমার হয়ে যান না প্লিজ। আমি আপনার পথছাড়া সাথী হব, দুঃখের মাঝে সুখ হব, আপনার হাসির জাদুতে প্রেমের সুরে একাকিত্ব হব। আপনি আমার হয়ে যান না প্লিজ। আমি হব আপনার ভাঙা স্বপ্নের রং। রাতের চাঁদে মেঘের মাঝে সঙ্গী হয়ে ছড়িয়ে দেব ভালোবাসার কল্পনা। আপনি আমার হয়ে যান না প্লিজ। আমি হব আপনার মাথার উপরে তারা করা তারা। চাঁদের আলোয় স্বপ্নের খোঁজে আপনার হাতে হাত রেখে ভাঙা স্বপ্নের রঙে জীবন রাঙাবো। কত স্নিগ্ধ শোনালো এই আবদার, কত মোহ ভরা কণ্ঠ। হাসনাতের ভেতরটা কেমন কেমন করে উঠল। সে দ্রুত ফোঁস করে শ্বাস ছাড়লো। কিছু না বলে সিগারেটে লম্বা টান দিল। রোদসী আশাহত হলো না, তবুও এক বুক আশা নিয়ে তাকিয়ে রইল হাসনাত ভাইয়ের দিকে। কিন্তু হাসনাত ভাই চুপচাপ সিগারেট টেনেই যাচ্ছে। অনেকক্ষণ পর যখন অপর মানুষটার থেকে রেসপন্স এলো না, রোদসী ছোট্ট করে একটি শ্বাস ছাড়লো। আবারও চনমনে ডাকলো, হাসনাত ভাই। হাসনাত এবার আর সাড়া দিল না। প্রশ্নরত দৃষ্টিতে চাইল রোদসীর দিকে। রোদসী অমনি চঞ্চল কণ্ঠে আবারও এক আবদার জুড়ে দিল, বলল, আমার সঙ্গে একবার ছাদে যাবেন হাসনাত ভাই। হাসনাত কিছু বলল না, বরং নিজের হাতটা রোদসীর থেকে ছাড়িয়ে নিল। রোদসী সেই হাতটা ছাড়লই না, আবারও হাতটা শক্ত করে চেপে ধরল। হাসনাত এতে রাজ্যের বিরক্ত দেখিয়ে বলল, কি চাইছো? আপনাকে। রোদসী এক মুহূর্ত সময় নিল না। অদ্ভুত অজানা এক অধিকার দেখিয়ে হাসনাতের হাত ধরে সামনে এগুলো। যদিও মনে মনে সে ভেবেছিল এতে বোধহয় তার গালেও আজ কয়েকটা চড় থাপ্পড় পড়বে। হাসনাত ভাই রেগে যাবেন, মারবেন, বকবেন, ধমক দিবেন। তবু আজ এই হাত ছাড়বে না রোদসী। সেরকম একটা প্রস্তুতি নিয়েই এসেছিল সে। কিন্তু সেসবের কিছুই হলো না আজ। মেয়েটাকে অবাক করে দিয়ে হাসনাত ভাইও আজ তার পায়ের সঙ্গে পা মেলালেন। মুহূর্তে রোদসীর ষোড়শ হৃদয়টা নিচে ফুটে উঠল। সে হাসি হাসি মুখে মহানন্দে হাসনাত ভাইয়ের হাতটি ধরে পথে এগুলো। তারই এক ফাঁকে হাসনাত ভাইয়ের বাঁধনওয়ালা হাতিটির দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করলো কয়েকবার, মাই ম্যান, মাই ম্যান, মাই ম্যান। সন্ধ্যার নরম আলোয় রোদসী হাসনাত ভাইয়ের নরম হাত ধরে ছাদে এলোমেলো পায়ে হাঁটছে। চারপাশে সন্ধ্যার স্নিগ্ধতা যেন আকাশের রং পাল্টাচ্ছে। বাতাসে ভাসছে তাদের নিঃশ্বাসের ছন্দ, যেখানে এক অদ্ভুত শান্তি বয়ে যাচ্ছে। শব্দহীন মুহূর্তে অনুভূতির গভীরতা যেন চুপি চুপি কথা বলছে। হাসনাত ভাই আজ আর কিছুতেই রোদসীকে বাধা দেয় না, বরং রোদসীর নরম হাতটি নীরবে আরো একটু চেপে ধরেছে, যেন সম্পর্কের বাঁধনকে আরো দৃঢ় করে। হাসনাত ভাইয়ের এই নীরবতা যেন বলে দিচ্ছে মেয়েটার উপস্থিতি তার ভাঙা স্বপ্নের রং হয়ে উঠেছে। তার পোষা হতাশার সব গ্লানি এই মুহূর্তেই মুছে দিয়েছে বিশেষ কোনো রং তুলি দিয়ে। হাসনাত ভাইয়ের তামাটি মুখেও যেন অল্প স্বল্প হাসির সুর। রোদসী একরাশ উচ্ছ্বাস নিয়ে গুটি গুটি পায়ে হাঁটে, ছাদের এপাশ থেকে ওপাশে যায়। মাঝে মধ্যে হাসি হাসি মুখে হাসনাত ভাইয়ের চোখের দিকে তাকায়। প্রতিবারই তাদের চোখাচোখি হয়। এরপর যখন তারা একে অপরকে চোখে চোখে রাখে, তখন মনে হয় জীবনের রং কখনো মলিন হয় না, বরং দরকার হয় একজন সঠিক মানুষ, একজোড়া ভরসারত হাত। আর তার উপস্থিতি পারে ভাঙা হৃদয়ে নতুন আলো নিয়ে আসতে। তখন প্রতিটি ভাঙা হৃদয়ে রঙিন বসন্ত হয়ে যায়। বাহারি ফুল ফোটে, কোকিল গান গায়, নতুন আশা ও আনন্দের সুবাস চারপাশে খুশবু ছড়ায়। সন্ধ্যের এই বিশেষ মুহূর্তে একজোড়া দুঃখী মানবী আবিষ্কার করে ভাঙা স্বপ্নের রং, যা বক্ষস্থলের সবটুকু বিষাদ ধুয়ে দিয়ে নতুন প্রেমের একটি উজ্জ্বল ক্যানভাস তৈরি করবে। হয়তো আরও একবার ভাঙাচোরা হাসনাত স্বপ্ন দেখবে একটি নতুন এক রঙিন পৃথিবীর, যেখানে রোদসী রৌদ্রোজ্জ্বল হয়ে তার হাসনাত ভাইয়ের ভাঙা স্বপ্নের রং হয়ে ধরা দেবে।